এটা নিয়ে ডিসকাস করব। হ্যাঁ, অ্যাকর্ডিং টু সিলেবাস তোমার সলিড স্টেট ফিজিক্সের এটা লাস্ট টপিক। এখানে কিছু এক্সপেরিমেন্টাল রেজাল্টস, মেইনলি তোমার কন্ডাক্টিভিটি, সুপার কন্ডাক্টিভিটির যে সিগনেচার, সেইগুলো নিয়ে ডিসকাস করতে বলা আছে। ক্রিটিক্যাল টেম্পারেচার, ক্রিটিক্যাল ম্যাগনেটিক ফিল্ড, তারপর মেইসনার এফেক্ট, এরপর তোমার ক্লাসিফিকেশন অফ সুপার কন্ডাক্টরস। মেনলি এই দুটো টাইপ, একটা হচ্ছে টাইপ 1 সুপার কন্ডাক্টর আর টাইপ 2 সুপার কন্ডাক্টর। নেক্সট লন্ডনস ইকুয়েশন এন্ড পেনিট্রেশন ডেপথ। লন্ডনস ইকুয়েশনের ডেরিভেশনটা আমরা আপাতত স্কিপ করব, পরে যখন আমি অফলাইনে পড়াবো সেখানে কোনো একটা দিন ডিরাইভ করে নেব। আর এট দি এন্ড আইসোটোপ এফেক্ট। এই জিনিসগুলোই আছে আর কি। স্লাইডটার মধ্যে একটা দিতে চাওয়া হয়েছে, মেনলি তোমার সুপার কন্ডাক্টরের ইম্পর্টেন্সটাকে বোঝাতে চাওয়া হয়েছে আর কি। এখানে খুব পরিষ্কার নয় আর কি স্লাইডটা, তার কারণ ছবিটা বড্ড ছোট। এখানে মেনলি সুপার কন্ডাক্টরের বিভিন্ন অ্যাপ্লিকেশনসকে দেখানো হয়েছে। হ্যাঁ, সুপার কন্ডাক্টরের বিভিন্ন অ্যাপ্লিকেশনকে দেখানো হয়েছে এবং এটাই বোঝাতে চাওয়া হচ্ছে যে এর অ্যাপ্লিকেশনটা ভার্সাটাইল। হ্যাঁ, বিভিন্ন ফিল্ডে এইটাকে অ্যাপ্লাই করা হয়। এখানে যেমন দেখছো সুপার কন্ডাক্টিং ট্রান্সফরমার, তারপর সুপার কন্ডাক্টিং কোয়ান্টাম ইন্টারফিয়ারেন্স ডিভাইস। এখন তোমরা এইরকম ধরনের একটা টার্ম শুনেছো যে কি বলো তোমার কোয়ান্টাম কম্পিউটেশন। হ্যাঁ, কোয়ান্টাম কম্পিউটেশন, কোয়ান্টাম কম্পিউটার। তো এই কোয়ান্টাম কম্পিউটারের জন্য সুপার কন্ডাক্টর ইজ ফাউন্ড টু বি এ ভেরি গুড ক্যান্ডিডেট। আরো বেশ কিছু রয়েছে। কিউবিট কোয়ান্টাম বিট প্রোডাকশনের জন্য ট্র্যাপড আয়ন ইউজ করা হয়, এবং তার থেকেও কিন্তু এই সুপার কন্ডাক্টরটা আরো বেশি প্রমিজিং। তারপর এখানে সুপার কন্ডাক্টিং ফিল্টার, সুপার কন্ডাক্টিং ম্যাগনেট, খুব হাই ম্যাগনেটিক ফিল্ড, খুব স্টেবল ম্যাগনেটিক ফিল্ড যদি প্রডিউস করতে হয় তাহলে এই সুপার কন্ডাক্টর ইউজ করা হয়। ইনফ্যাক্ট আমাদের এখানে এই যে ভেরিয়েবল এনার্জি সাইক্লোট্রন সেন্টার, এখানেও তোমার একটা সুপার কন্ডাক্টিং সাইক্লোট্রন ফেসিলিটি রয়েছে। হ্যাঁ, যেখানে তোমার সুপার কন্ডাক্টিং ম্যাগনেট ইউজ করে, সুপার কন্ডাক্টিং ম্যাগনেট ইউজ করা হয় এই সাইক্লোট্রন ইনস্ট্রুমেন্টটাতে। তারপর লিনিয়ার মোটর কার, সুপার কন্ডাক্টিং কেবল, এটসেট্রা। হ্যাঁ, মেডিকেল পারপাসে ইউজ, ইনফরমেশন এন্ড ইলেকট্রনিক্সে ইউজ, ট্রান্সপোর্টেশন এন্ড ইন্ডাস্ট্রিয়াল ইউজ, এনভায়রনমেন্ট এন্ড এনার্জি, এরকম ব্রড অ্যাপ্লিকেশনে। তো আমরা এখানে প্রথমেই সুপার কন্ডাক্টরের যে ডিসকভারি, সুপার কন্ডাক্টিভিটি কিভাবে ডিসকভার হয়েছিল, সিলেবাসে যেটাই যে বলা আছে যে এক্সপেরিমেন্টাল সিগনেচার্স, সেইটা নিয়ে একটু ডিসকাস করব। আসলে পাওয়ার পয়েন্টে পড়ালে এই মাঝখানে কেউ জয়েন করলে খুব অসুবিধা হয়, বারবার আমাকে এটা অফ করে আবার অ্যালাউ করতে হয়। ওকে, দেখো এখানে যেটা বলা রয়েছে ইন্ট্রোডাকশনে, এই সুপার কন্ডাক্টিভিটি ফেনোমেননটা ডিসকভার হয়েছিল বাই ক্যামারলিং ওনস ইন 1911। ক্যামারলিং ওনস অলসো ডিসকভার্ড লিকুইড হিলিয়াম। ক্যামারলিং ওনস লিকুইড হিলিয়াম ডিসকভার করেছিলেন। হ্যাঁ, তোমরা লিকুইড হিলিয়ামের টেম্পারেচার জানো অ্যারাউন্ড 4.2 কেলভিন। তো এই লিকুইড হিলিয়াম টাকে ইউজ করা হয় টু ডেভেলপ ক্রায়োজেনিক টেম্পারেচার। ক্রায়োজেনিক টেম্পারেচার মানে বেসিক্যালি তোমার একটা এনভায়রনমেন্টকে সেট করা আর কি। হ্যাঁ, একটা এনভায়রনমেন্টকে সেট করা। এখানে তোমার এরকম ক্রায়োজেনিক টাইপ অফ কুলিং বলা হয় এটাকে। যে আমি ধরো একটা মেটেরিয়ালকে এই লিকুইড হিলিয়ামের মধ্যে যদি ডুবিয়ে রাখি, তাহলে লিকুইড হিলিয়ামের যে টেম্পারেচার, মেটেরিয়ালটার টেম্পারেচার তার সাথে সমান হয়ে যাবে ওয়ান্স থার্মাল ইকুইলিব্রিয়াম ইজ রিচড। তো এইরকম ভাবে ক্যামারলিং ওনস, যিনি লিকুইড হিলিয়াম ডিসকভার করেছিলেন, এই লিকুইড হিলিয়ামটাকে রেফ্রিজারেন্ট হিসাবে ইউজ করেছিলেন। রেফ্রিজারেন্ট হিসাবে ইউজ করে তোমার ওই সলিড মার্কারির রেসিস্টিভিটি মেজার করছিলেন। মানে এইরকম 4.2 কেলভিন টেম্পারেচারে সলিড মার্কারির রেসিস্টিভিটি কেমন হয় সেইটা মেজার করতে গিয়ে তিনি একটা ডিস্টিংক্ট অবজারভেশন পান।
we observe that the resistivity abruptly disappeared at temperature 4.2 Kelvin. আমরা তো এমনিতে জানি যে কোনো মিডিয়ামের কোনো মেটালের যদি টেম্পারেচারকে রিডিউস করা হয় তাহলে এর কন্ডাক্টিভিটিটা বাড়ে, রেসিস্টিভিটি কমে। কোনো মেটালে যদি টেম্পারেচারকে কমানো হয় তাহলে উইথ ইনক্রিজ ইন টেম্পারেচার এর রেসিস্টিভিটিটা কি হবে, রেসিস্টিভিটিটা কমতে থাকবে, কন্ডাক্টিভিটি বাড়বে। কিন্তু যদি এই টেম্পারেচারটা কমিয়ে 4.2 কেলভিন বা তার থেকে কম করা হয় তাহলে এই রেসিস্টিভিটি চেঞ্জের একটা অ্যাব্রাপ্ট দেখা যায় আর কি। হ্যাঁ, একটা অ্যাব্রাপ্ট ভেরিয়েশন দেখা যায়। কিরকম হয়, এটা জাস্ট জিরো হয়ে যায়, রেসিস্টিভিটিটা জাস্ট জিরো হয়ে যায়, অর্থাৎ কন্ডাক্টিভিটিটা সাংঘাতিকভাবে বেড়ে যায়। সেই ভেরিয়েশনটাই এখানে গ্রাফে প্লট করা হয়েছে। এটা তাহলে একটা এক্সপেরিমেন্টাল সিগনেচার বলতে পারো অফ এক্সিস্টেন্স অফ সুপার কন্ডাক্টিভিটি অফ solid mercury when its temperature is reduced below 4.2 Kelvin. এই যে ডোমেইনটা দেখতে পাচ্ছ এটা তোমার 4.2 কেলভিনের উপরে। যত আমি 4.4, 4.3, 4.2 কেলভিনের কাছাকাছি আসছি রেসিস্টিভিটিটা গ্র্যাজুয়ালি কমছে। জাস্ট এই 4.2 এর কাছাকাছি যখনই চলে এসেছি দেখো এই রেসিস্টিভিটিটা অ্যাব্রাপ্টলি জিরো হয়ে গেছে, রেসিস্টিভিটিটা ডিসঅ্যাপিয়ার করে গেছে। এরপরে যদি টেম্পারেচারটাকে আরো কিছুটা রিডিউস করা হয় ন্যাচারালি রেসিস্ট্যান্সটা তোমার এরকম জিরোই থাকবে, রেসিস্টিভিটিটা জিরোই থাকবে। ওকে, তো এই যে ডিস্টিংক্ট একটা বিহেভিয়ার কোন একটা মেটালের টেম্পারেচারকে একটা সার্টেন টেম্পারেচারের নিচে নিয়ে চলে গেলে তার রেসিস্টিভিটি জিরো হয়ে যায়, অর্থাৎ বেসিক্যালি মেটালটা কি একটা সুপার কন্ডাক্টর হয়ে যায়। এটা তাহলে ওয়ান কাইন্ড অফ ফেজ ট্রানজিশন। এই জিনিসটাকে আমরা একটা ফেজ ট্রানজিশন হিসেবে ভাবতে পারি, নর্মাল স্টেট থেকে সুপার কন্ডাক্টিং স্টেটে ফেজ ট্রানজিশন। ওকে, তো এই যে ফেজ ট্রানজিশনটা হচ্ছে, ফেজ ট্রানজিশনের জন্য ফেজ ট্রানজিশনটা যে হচ্ছে এই ফেজ ট্রানজিশনের জন্য মেটেরিয়ালের কিছু প্রপার্টিজ আছে যেগুলো এফেক্টেড হয় না, আর কিছু প্রপার্টিজ আছে যেগুলো এফেক্টেড হয়। তো এখানে সেইগুলোই লিস্ট আপ করা রয়েছে যে নর্মাল থেকে সুপার কন্ডাক্টিং স্টেটে যখন ট্রানজিশন হচ্ছে হুইচ প্রপার্টিজ আর নট এফেক্টেড। এই যে প্রপার্টিজ গুলো দেওয়া রয়েছে, ইলাস্টিক প্রপার্টি মেটেরিয়ালটা চেঞ্জ করে না, অর্থাৎ সুপার কন্ডাক্টিং স্টেটে এই যা কন্ডাক্টিভ সুপার কন্ডাক্টিং মেটাল স্টেটে ইলাস্টিক প্রপার্টি যা সুপার কন্ডাক্টিং স্টেটেও, হ্যাঁ আমি ক্লাসে আছি পরে কথা বলবো, এবং এতেও তাই আর কি। সুপার কন্ডাক্টিং এবং মেটাল স্টেটে ইলাস্টিক প্রপার্টি গুলো একই রকম থাকে। ফর এক্সাম্পল তুমি কোন একটা সলিডের ইয়াং মডিউলাস করতে চাইছো, বা তুমি তার বাল্ক মডিউলাসকে দেখতে চাইছো, এই যে প্রপার্টি গুলো রয়েছে ফেজ ট্রানজিশনটার জন্য জাস্ট আমি ধরো 4.2 কেলভিনের ঠিক একটু উপরে যেখানে নর্মাল স্টেট রয়েছে সেখানে এই ইলাস্টিক মডিউলাসটা যা নরমাল মানে সুপার কন্ডাক্টিং স্টেটে যখন ট্রানজিশন হচ্ছে 4.2 কেলভিনের ঠিক নিচে মডিউলাসটা একই রকম হবে। থার্মাল এক্সপানশন বিহেভিয়ার এইটাও কোনো সিগনিফিক্যান্ট চেঞ্জ হয় না, এই প্রপার্টিটা আনচেঞ্জ থাকে। ফটোইলেকট্রিক প্রপার্টি সেটা আনচেঞ্জ থাকে। এছাড়াও ইন্টারনাল অ্যারেঞ্জমেন্ট অফ ক্রিস্টাল স্ট্রাকচার, এখানে কিন্তু টেম্পারেচার ভেরিয়েশনের কথা বলা হচ্ছে না। আমরা যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এই ট্রানজিশনটা। হ্যাঁ, এই যে ধরো তোমার মার্কারির কথাই বলছি 4.2 কেলভিন, এইটা বেসিক্যালি ট্রানজিশন টেম্পারেচার, এর উপরে বেসিক্যালি নর্মাল স্টেট, আর এর যে নিচে সেখানে কি সুপার কন্ডাক্টিং স্টেট। তো এই 4.2 কেলভিনের জাস্ট একটু কম টেম্পারেচারে কোন একটা মেটালের ক্রিস্টাল স্ট্রাকচার যা 4.2 কেলভিনের ঠিক উপরে মানে নর্মাল স্টেটটাতে, সেখানেও কিন্তু ক্রিস্টাল স্ট্রাকচারটা একই রকম। তো সেটা কনফার্ম হয়েছে এক্সপেরিমেন্টালি উইথ দি ইউজ অফ এক্স-রে রিফ্র্যাকশন টেকনিক, যেটা তোমরা অলরেডি মোর অর লেস ফ্যামিলিয়ার হয়েছো। এবার কোন কোন প্রপার্টিজ এফেক্টেড হয় যখন মেটাল থেকে সুপার কন্ডাক্টিং স্টেটে ট্রানজিশন হচ্ছে, যে প্রপার্টিজ গুলো এফেক্টেড হয় সিগনিফিক্যান্টলি সেগুলো হচ্ছে এরকম। মেটেরিয়ালটার ম্যাগনেটিক প্রপার্টিজ এর মধ্যে আমরা চেঞ্জ অবজার্ভ করব। ইলেকট্রিক্যাল প্রপার্টিজ তো অলরেডি বললাম, ইলেকট্রিক্যাল প্রপার্টিজ এর সিগনিফিক্যান্ট চেঞ্জ হবে, দ্যাটস ওয়াই দি নেম ইজ সুপার কন্ডাক্টর, কন্ডাক্টিভিটিটা হিউজ হয়ে যায়। ইলেকট্রিক্যাল প্রপার্টিজ, ইলেকট্রিক্যাল রেসিস্টিভিটি টেন্ডস টু 0 at temperature T equals to Tc। এই যে টেম্পারেচারটা এটাকে আমরা ক্রিটিক্যাল টেম্পারেচার বলে থাকি, যে টেম্পারেচারটায় এই ফেজ ট্রানজিশনটা হচ্ছে নর্মাল স্টেট থেকে নর্মাল কন্ডাক্টিং স্টেট থেকে সুপার কন্ডাক্টিং স্টেটে ট্রানজিশন হচ্ছে,
সেই টেম্পারেচারটাকে আমরা ক্রিটিক্যাল টেম্পারেচার বলি। তো থার্মো ইলেকট্রিক এফেক্ট এইটাও ডিসঅ্যাপিয়ার করে যায় at temperature below the critical temperature. Specific heat source discontinuous change, এইটা আমরা পরে দেখব, এই জিনিসটা আরো ডিটেইলে দেখব। স্পেসিফিক হিট ইন দি সুপারকন্ডাক্টিং স্টেট চেঞ্জেস ডিসকন্টিনিউয়াসলি। এনট্রপি শোজ এ ডিক্রিজ ফর পি লেস দ্যান পিসি। সিস্টেমটা তোমার এনট্রপিটা কমতে থাকে যদি ক্রিটিক্যাল টেম্পারেচারে নিচে আসো, তাহলে এই প্রপার্টি গুলো চেঞ্জ করে। মেইনলি আমরা ম্যাগনেটিক প্রপার্টি, ইলেকট্রিক্যাল প্রপার্টি আর এই যে শেষে বললাম স্পেসিফিক হিট থার্মাল প্রপার্টি, এই জিনিসগুলো চেঞ্জ গুলো ডিসকাস করবো আর কি। ইলেকট্রিক্যাল প্রপার্টি দেখো, ইলেকট্রিক্যাল প্রপার্টি কেমন চেঞ্জ হয় সেটা একদম ইন্ট্রোডাক্টরি স্লাইডে আমি বলেছি। বিলো দি ক্রিটিক্যাল টেম্পারেচার টিসি দি রেসিস্ট্যান্স অফ দি সুপারকন্ডাক্টিং মেটেরিয়াল বিকামস অলমোস্ট জিরো। আবার কেউ একজন ঢুকতে চাইছে? Below the critical temperature Tc, the resistance of the superconducting material becomes almost zero. এটা আমরা দেখলাম এই গ্রাফটা থেকে বুঝতে পারছো। এখানে তোমার একটা পিওর মেটালের রেসিস্টিভিটির ভেরিয়েশন দেখানো হয়েছে। হ্যাঁ, পিওর মেটালের ক্ষেত্রে রেসিস্টিভিটির ভেরিয়েশন দেখানো হয়েছে। একটা ইমপিওর মেটালের ক্ষেত্রে রেসিস্টিভিটি কেমন ভাবে ভ্যারি করে সেটাও দেখানো হয়েছে। ইমপিওর মেটেরিয়ালটার ক্ষেত্রে কি দেখতে পাচ্ছ, যে টেম্পারেচারটা যদি আমরা 0 কেলভিনের কাছাকাছি নিয়ে চলে আসি, শুনতে পাচ্ছ? হ্যালো? হ্যাঁ স্যার, শোনা যায়। হ্যাঁ স্যার। কিছু একটা গন্ডগোল হয়েছিল, হঠাৎ করে দেখলাম ল্যাপটপটা বন্ধ হয়ে গেছে। এটা বাজে ল্যাপটপ একটা, 1 বছর হয়েছে সবে, একবার ব্যাটারি চেঞ্জ হয়ে গেছে অলরেডি। দাঁড়াও, আচ্ছা রেকর্ডিংটাও অন রয়েছে, দ্যাটস গুড। ওকে ওকে, চলো কতদূর পর্যন্ত বললাম?
কোনখান পর্যন্ত মোটামুটি ফলো করতে পারলে? এই ইলেকট্রিক্যাল প্রপার্টিজটা বলছিলাম আমি, এখান পর্যন্ত শুনেছো না? এই যে পিওর মেটালের ক্ষেত্রে রেসিস্টিভিটিটা কিরকম ভাবে ভ্যারি করে অ্যাজ উই রিডিউস দি টেম্পারেচার। পিওর মেটালের ক্ষেত্রে কি হয়, যখন আমরা টেম্পারেচারটাকে রিডিউস করছি, করতে করতে এই যে 0 কেলভিন টেম্পারেচারের কাছে নিয়ে আসছি, হ্যাঁ, সেক্ষেত্রে তোমার এই রেসিস্টিভিটিটা গ্র্যাজুয়ালি ফল করছে। ইমপিওর মেটালের ক্ষেত্রে কি হয়, এখানেও তোমার সেই এইরকমই একটা সিস্টেমেটিক ভেরিয়েশন দেখায়, বাট 0 কেলভিন টেম্পারেচারে এর একটা ফাইনাইট রেসিস্ট্যান্স থাকে। Unlike the pure metal, এই রেসিস্টিভিটিটা does not drop to 0. আর ফর এ সুপারকন্ডাক্টর কি হয়, ফর এ সুপারকন্ডাক্টর ইউ সি at a particular temperature which is the critical temperature, the resistivity shows a discontinuous change. Abruptly তোমার রেসিস্টিভিটিটা 0 হয়ে যায়। এটাই, এটা তাহলে তোমার ইলেকট্রিক্যাল প্রপার্টিজ এর ভেরিয়েশন। তো রেসিস্টিভিটি যদি 0 হয়ে যায়, ন্যাচারালি কারেন্ট উইল ফ্লো ইনডেফিনাইটলি উইথ নো পাওয়ার লস। আমরা দেখেছি যে কোন একটা কন্ডাক্টরের রেসিস্টিভিটি ফাইনাইট হওয়ার জন্য যখন কারেন্ট ফ্লো করে, সেখানে কি একটা জুল হিটিং হয়, I স্কয়ার R, এরকম একটা জুল হিটিং হয়। বাট যদি রেসিস্টিভিটিটাই 0 হয়ে যায়, তাহলে অ্যাডভান্টেজটা কি? অ্যাডভান্টেজ হচ্ছে দেয়ার উইল বি নো পাওয়ার লস। কাজে এইটা তাহলে মোর এনার্জি এফিশিয়েন্ট। এখান থেকে বুঝতে পারছো যে সুপার কন্ডাক্টিং মেটেরিয়ালস আর দেয়ারফর মোর এনার্জি এফিশিয়েন্ট। ওকে, no potential difference is required to maintain the current. Once you set up the current, you do not require to maintain the potential difference. একবার যদি কারেন্টটা সেট করে দাও, তাহলে কিন্তু আর পোটেনশিয়াল ডিফারেন্সটা মেইনটেইন করার দরকার নেই। ইনফ্যাক্ট আমরা যদি কোনো একটা ইনসুলেটিং জাংশনের কথা ভাবি, বিটুইন টু সুপার কন্ডাক্টরস দেয়ার উইল বি সাম কারেন্ট হুইচ উই কল দি সুপার কারেন্ট। ধরো দুটো কন্ডাক্টর রয়েছে, কন্ডাক্টরের মাঝখানে যদি একটা ডাইইলেকট্রিক মেটেরিয়াল থাকে, একটা ইনসুলেটিং মেটেরিয়াল থাকে, তাহলে এখানে কি কোনো কারেন্ট থাকে? এখানে তো কোনো কন্ডাকশন কারেন্ট থাকে না, ডিসপ্লেসমেন্ট কারেন্ট থাকে, কিন্তু কন্ডাকশন কারেন্ট তো থাকে না। যদি এই ইনসুলেটিং মেটেরিয়ালটাকে আমরা দুটো সুপার কন্ডাক্টরের মধ্যে রাখি, তাহলে একটা কারেন্ট কিন্তু এখানে ফ্লো করে, and this is a distinct effect known as the Josephson effect. এটা এখানে দেখানো হয়েছে। এই ব্রাউন কালারে যে লেয়ারটা দেখতে পাচ্ছ, দ্যাট ইজ অ্যান ইনসুলেটর হুইচ ইজ কেপ্ট বিটুইন টু সুপার কন্ডাক্টরস। এইটা তোমার একটা কারেন্ট, এই কারেন্টটা কিন্তু ইনসুলেটরের মধ্যেও এক্সিস্ট করবে, যেটাকে সুপার কারেন্ট বলা হয়। আর এই এফেক্টটা নোন অ্যাজ জোসেফসন এফেক্ট আফটার ইটস ডিসকভারার। আচ্ছা, এটা তো গেল ইলেকট্রিক্যাল প্রপার্টিজ এর ভেরিয়েশন। এবার দেখো ম্যাগনেটিক প্রপার্টিজ। হ্যাঁ, এফেক্ট অফ ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ডের এফেক্ট দেখা যায়। হ্যাঁ, বিলো দি ক্রিটিক্যাল টেম্পারেচার, ধরো আমি এরকম সুপার কন্ডাক্টিং স্টেটে আছি, সুপার কন্ডাক্টিং স্টেটে আছি, এবার একটা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করা হয়েছে। এরকম সুপার কন্ডাক্টিং মেটেরিয়ালে একটা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করা হয়েছে। তাহলে একটা ক্রিটিক্যাল ম্যাগনেটিক ফিল্ড, একটা ম্যাক্সিমাম ম্যাগনেটিক ফিল্ডের নিচে যদি রাখা হয়, এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথটা যদি এইরকম একটা ক্রিটিক্যাল ভ্যালুর থেকে কম হয়, তাহলে কিন্তু সুপার কন্ডাক্টিং মিডিয়ামটা, সুপার কন্ডাক্টিং মেটেরিয়ালটা উইল এক্সপেল দি ম্যাগনেটিক ফ্লাক্স থ্রু ইট। এটা পারফেক্টলি এক্সপেল করবে। অর্থাৎ এই সুপার কন্ডাক্টিং মিডিয়ামটা উইল বিহেভ এজ এ পারফেক্ট ডায়াম্যাগনেট। m equals to -h in this case, that is the susceptibility being -1. This is again another distinct effect which we call the Meissner effect, of course according to its discoverer. আমি কথাটা আবার বলছি, কোন একটা সুপার কন্ডাক্টিং মেটেরিয়ালের কথা কনসিডার করো। তার মানে কি, সেই মেটেরিয়ালটা এরকম ক্রিটিক্যাল টেম্পারেচারের নিচে রয়েছে। এবার ইউ এক্সপোজ সাচ মেটেরিয়াল ইন অ্যান এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড। যদি এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথটা একটা সার্টেন ভ্যালুর কম হয়, তাহলে এই সুপার কন্ডাক্টিং মিডিয়ামটা একটা পারফেক্ট ডায়াম্যাগনেট হিসাবে বিহেভ করবে। এই এফেক্টটাকে আমরা মেইসনার এফেক্ট বলি। আর এই যে সার্টেন ম্যাগনেটিক ফিল্ডের নিচের ম্যাগনেটিক ফিল্ডের জন্যই ম্যাগনেটিক ফ্লাক্সটা রিপেলড হবে, এই ম্যাগনেটিক ফিল্ডটাকে আমরা ক্রিটিক্যাল ফিল্ড বলি। যখনই তোমার এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথটা এইচসি কে এক্সিড করে যাবে, এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড এইচ, এইটা যদি ক্রিটিক্যাল ভ্যালু থেকে বড় হয়, তাহলে কিন্তু সুপার কন্ডাক্টিং মিডিয়ামটা এই মেইসনার এফেক্টটা এক্সিবিট করবে না। হ্যাঁ, এটা পারফেক্ট ডায়াম্যাগনেট হিসাবে বিহেভ করবে না,
ইনফ্যাক্ট যদি ফিল্ড স্ট্রেংথটা সাফিসিয়েন্টলি লার্জ হয় তাহলে কিন্তু সুপার কন্ডাক্টিভিটি প্রপার্টিটাই ডিসঅ্যাপিয়ার করে যাবে। বাই অ্যাপ্লাইং হায়ার ম্যাগনেটিক ফিল্ড দি সুপার কন্ডাক্টিভিটি প্রপার্টি মে ডিসঅ্যাপিয়ার। এই মেইসনার এফেক্টটা খুব পরিষ্কারভাবে এইখানে দেখানো হয়েছে। দেখো এই যে মাঝখানের অবজেক্টটা, এটা বেসিক্যালি তোমার ওই মেটেরিয়ালটা, মাঝখানে যে অবজেক্টটা এটা তোমার এই মেটেরিয়ালটা। ধরো মেটেরিয়ালটার টেম্পারেচারটা ক্রিটিক্যাল টেম্পারেচারের থেকে বড়, তার মানে কি এটা বেসিক্যালি নর্মাল স্টেটকে রিপ্রেজেন্ট করছে। এইটা নর্মাল স্টেটকে রিপ্রেজেন্ট করছে, হ্যাঁ নর্মাল স্টেটে আছে। এই যে হরাইজন্টাল লাইনগুলো সেটা বেসিক্যালি তোমার এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড লাইনস। ধরে নাও এই এইচ ভ্যালুটা এইচসি থেকে কম। এখন যখনই আমরা এই মেটেরিয়ালটা টেম্পারেচারটা ক্রিটিক্যাল টেম্পারেচারের নিচে নিয়ে যাব, এইটা উইল বি কনভার্টেড টু দি সুপার কন্ডাক্টিং স্টেট। এটা এখন সুপার কন্ডাক্টিং স্টেটে চলে গেছে। দেখতে পাচ্ছ এই ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথটা যদি একই রকম থাকে, হ্যাঁ সার্টেন যে ভ্যালু এইচসির কথা বলছি তার থেকে যদি কম হয়, তাহলে কিন্তু all the magnetic flux will expel, ম্যাগনেটিক ফ্লাক্স গুলো এক্সপেল হয়ে যাবে। মিডিয়ামটার মধ্য দিয়ে কিন্তু কোন রকম ম্যাগনেটিক ফ্লাক্স পাস করবে না। অর্থাৎ এই মিডিয়ামটা একটা পারফেক্ট ডায়াম্যাগনেট হিসেবে কাজ করছে। ইট ইজ রিপেলড বাই দি এক্সটার্নাল ফিল্ড। এই যে এফেক্ট, এটাকে আমরা মেইসনার এফেক্ট বলি। এটা 2 নম্বরের কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এক্সপ্লেন হোয়াট ডু ইউ মিন বাই মেইসনার এফেক্ট। এক্সপ্লেন হোয়াট ইউ মিন বাই মেইসনার এফেক্ট, 2 নম্বরের কোশ্চেন। এখানে স্লাইডে যে জিনিসগুলো রয়েছে উইথ ফিগার অ্যানসারটা লিখতে হবে। ওকে, দিস ডায়াম্যাগনেটিক প্রপার্টি ইজ মোর ফান্ডামেন্টাল দেন জিরো রেসিস্ট্যান্স ফর সুপারকন্ডাক্টিং মেটেরিয়ালস। হ্যাঁ, এটা মানে এটা করা যায় যে সুপারকন্ডাক্টিং মিডিয়ামের এই যে জিরো রেসিস্ট্যান্স প্রপার্টি, সেটা তো একটা ইউনিক ফান্ডামেন্টাল প্রপার্টি। আবার এই যে ডায়াম্যাগনেটিক প্রপার্টি, এটা একটা ফান্ডামেন্টাল প্রপার্টি। তো এখানে একটা এই ক্লেম করা হয়েছে, যদিও আমি এর প্রপার রিজনটা জানি না। ক্লেমটা হচ্ছে এরকম: ডায়াম্যাগনেটিক প্রপার্টি ইজ মোর ফান্ডামেন্টাল দেন দি জিরো রেসিস্ট্যান্স প্রপার্টি ফর এ সুপারকন্ডাক্টিং মেটেরিয়াল। So such a strong diamagnetic property can cause the material to levitate in space, যেটাকে আমরা সুপারকন্ডাক্টিং ম্যাগনেটিক লেভিটেশন বলি। তোমরা জানো যে কোন একটা ডায়াম্যাগনেটিক মেটেরিয়াল দ্যাট ইজ রিপেলড বাই দি ম্যাগনেটিক ফিল্ড, তার মানে এটা লেভিটেট করতে পারে। যদি এই এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের জন্য ফোর্সটা অবজেক্টটার গ্র্যাভিটেশনাল ফোর্সকে এক্সিড করে, তাহলেই একটা লেভিটেশন সম্ভব। তো যেহেতু সুপারকন্ডাক্টিং মিডিয়াম এইরকম ডায়াম্যাগনেটিক প্রপার্টি এক্সিবিট করে, ইনফ্যাক্ট সুপারকন্ডাক্টিং মিডিয়াম পারফেক্ট ডায়াম্যাগনেট হিসেবে ইউজ করে, সো দে উইল শো সাচ ফেনোমেনন সুপারকন্ডাক্টিং ম্যাগনেটিক লেভিটেশন। তোমরা এটার সাথে পরিচিত আছো নিশ্চয়ই। এইখানে তোমার কোনো একটা একে রাখা হয়েছে, মানে ধরো এটা এটা তোমার কোনো একটা ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস করছে, এটা ধরো একটা ম্যাগনেট, হ্যাঁ, আর এইটা ধরো একটা সুপারকন্ডাক্টিং মিডিয়াম। তো তাহলে এটা রিপেলড হবে। আবার কেউ একজন জয়েন করতে চাইছে। রাহুল, এত পরে কেন? So the critical temperature Tc and critical magnetic field Hc for a superconducting materials are interdependent. আমরা আগে এই ক্রিটিক্যাল টেম্পারেচারটাকে ডিফাইন করে এসেছি, ক্রিটিক্যাল ম্যাগনেটিক ফিল্ডটাকে ডিফাইন করে এসেছি। এই দুটো প্যারামিটার দে আর ইন্টাররিলেটেড। হ্যাঁ, কোন একটা সুপারকন্ডাক্টিং মিডিয়ামের জন্য Tc এবং Hc দে আর interrelated by this equation: Hc equals to H0 1 minus T by Tc whole square. ঠিক আছে? সো হোয়াট ইজ ইওর H0? H0টাকে ইন্টারপ্রিট করতে পারো। এখান থেকে একটা জিনিস পরিষ্কার যে Hc is determined by the temperature of the superconducting material. Hc is determined by the temperature of the superconducting material. As you see, if T equals to 0 Kelvin, then your Hc equals to H0। তার মানে H0টা বেসিক্যালি ক্রিটিক্যাল ম্যাগনেটিক ফিল্ডকে বোঝাচ্ছে। H0 represents the critical magnetic field when the superconducting medium is at 0 Kelvin, I mean close to 0 Kelvin। এইটাকে তুমি প্লট করতে পারো। এখানে প্যারামিটার গুলোকে সব বলা রয়েছে, এটাকে প্লট করতে পারো। এই রিলেশনটা অ্যালং y অ্যাক্সিস Hc প্লট করা রয়েছে, দেখতে পাচ্ছ। অ্যালং
এক্স অ্যাক্সিস এই টেম্পারেচারটাকে প্লট করা রয়েছে। অবশ্যই এই টেম্পারেচারটা কিন্তু ক্রিটিক্যাল টেম্পারেচারের থেকে ছোট। এই যে রিলেশনটা ভ্যালিড কখন, এই রিলেশনটা অ্যাপ্লিকেবল কখন, যদি টেম্পারেচারটা ক্রিটিক্যাল টেম্পারেচারের কম হয়। অবশ্যই মিডিয়ামটা যদি সুপার কন্ডাক্টিং স্টেটে থাকে তবেই এই রিলেশনটা ভ্যালিড, তবেই না এইচসির আইডিয়া পাবো আমরা। এখানে এই যে বিভিন্ন মেটেরিয়ালের ক্ষেত্রে এই রিলেশনটাকে দেখানো হয়েছে। হ্যাঁ, লেডের ক্ষেত্রে ক্রিটিক্যাল টেম্পারেচারটা একটু বড়, লেডের ক্ষেত্রে ক্রিটিক্যাল টেম্পারেচারটা অ্যারাউন্ড 7 কেলভিন। মার্কারির ক্ষেত্রে ক্রিটিক্যাল টেম্পারেচারটা আমরা দেখিয়ে এলাম অ্যারাউন্ড 4 কেলভিন। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে ক্রিটিক্যাল টেম্পারেচারটা আরো কম। কাজেই মার্কারির ক্ষেত্রে টেম্পারেচারটা যদি আমরা 4 কেলভিনের থেকে নিচে নিয়ে আসি তাহলে দেখতে পাচ্ছি যে এইচসি ভ্যালুটা বাড়ছে। এই রিলেশনটা থেকে দেখো, অ্যাজ টেম্পারেচার টি ইজ রিডিউসড বিলো টিসি, মানে টিটা যত আমরা 0 কেলভিনের দিকে নিয়ে যাচ্ছি এই এইচসিটা অ্যাপ্রোচেস H0। এই যে জিনিসটা, এই যে ভ্যালুটা, এইটা বেসিক্যালি H0 ফর মার্কারি। আর যখন তোমার টিটা টিসির সাথে সমান হয়ে যাচ্ছে, যদি টেম্পারেচারটা টিসির সাথে সমান হয়ে যায়, দেয়ার ইজ নো আইডিয়া অফ দি ক্রিটিক্যাল ম্যাগনেটিক ফিল্ড H3 ইকুয়ালস টু 0। ক্রিটিক্যাল ম্যাগনেটিক ফিল্ডের আইডিয়াটা তখন অ্যাপ্লিকেবল নয় আর। এই তো এবার দেখো এই সুপার কন্ডাক্টিং মেটেরিয়ালের ক্লাসিফিকেশন, টাইপ 1 সুপারকন্ডাক্টর এন্ড টাইপ 2 সুপারকন্ডাক্টর। The interior of a bulk superconductor cannot be penetrated by a weak magnetic field. কোন একটা ধরো বড় সুপারকন্ডাক্টিং মেটেরিয়াল নিয়েছো, হ্যাঁ, একটা বাল্ক সুপারকন্ডাক্টিং মেটেরিয়াল নিয়েছো, তো তার ভিতরে উইক ম্যাগনেটিক ফিল্ড খুব বেশি দূর পেনিট্রেট করতে পারবে না। আমি যদি একটা উইক ম্যাগনেটিক ফিল্ডে একটা বড় সুপারকন্ডাক্টিং মেটেরিয়ালকে এক্সপোজ করি তাহলে কিন্তু এই ম্যাগনেটিক ফিল্ডটা বেশি দূর পর্যন্ত পেনিট্রেট করতে পারবে না। হ্যাঁ, মানে এটা বেসিক্যালি তোমার ডায়াম্যাগনেট হিসেবেই বিহেভ করবে, যেটাকে মেইসনার এফেক্ট হিসেবে জেনে এলাম। What happens if we increase the magnetic field? যদি এই ম্যাগনেটিক ফিল্ডটাকে বাড়াতে থাকি অ্যাবাভ Hc, যদি বাড়াতে থাকি তাহলে কি হবে? আমি আগে বলে এলাম, এক্ষেত্রে সুপার কন্ডাক্টিভিটিটা ব্রেক করে যাবে। এই মেটেরিয়ালের যে সুপার কন্ডাক্টিভিটি প্রপার্টি সেইটা লস্ট হয়ে যাবে। তো এই যে সুপার কন্ডাক্টিভিটি ব্রেকডাউন, if the external magnetic field is increased beyond the critical value, superconductivity property breakdownটা কিভাবে হয়? The breakdown can occur differently. Accordingly আমরা এই সুপারকন্ডাক্টিং মেটেরিয়ালকে ক্লাসিফাই করি। Superconductors are divided into two types according to how this breakdown occurs when the magnetic field is increased beyond some critical value Hc। এইটার উপর বেস করি সুপারকন্ডাক্টরকে ভাগ করা হয়েছে টাইপ 1 সুপারকন্ডাক্টর আর টাইপ 2 সুপারকন্ডাক্টর। টাইপ 1 সুপারকন্ডাক্টর কি? টাইপ 1 সুপারকন্ডাক্টরের ক্ষেত্রে it expels all the magnetic flux for T less than Tc and H less than Hc, যেটা আমরা মেইসনার এফেক্টের ইন্ট্রোডাকশনেই পড়ে এলাম। যদি টাইপ 1 সুপারকন্ডাক্টরের কথা বলো তাহলে ক্রিটিক্যাল টেম্পারেচারের নিচে যে কোনো টেম্পারেচার এবং ক্রিটিক্যাল ম্যাগনেটিক ফিল্ডের নিচে কোনো ম্যাগনেটিক ফিল্ড, হ্যাঁ, তার জন্য সমস্ত ম্যাগনেটিক ফ্লাক্স এক্সপেলড হবে, পারফেক্ট ডায়াম্যাগনেটিজম শো করবে। সুপারকন্ডাক্টিভিটিটা অ্যাব্রাপ্টলি ডেস্ট্রয়েড হয়ে যাবে যদি আমরা এই H ভ্যালুটাকে Hc থেকে বড় করে দিই, যেটা বেসিক্যালি একটা ফার্স্ট অর্ডার ফেজ ট্রানজিশন। সুপারকন্ডাক্টিভিটি অ্যাব্রাপ্টলি ডেস্ট্রয়েড অ্যাট H গ্রেটার দ্যান Hc। এই যে জিনিসটাকে এখানে দেখানো হয়েছে, এখানে দেখতে পাচ্ছ -m, m বলতে ম্যাগনেটাইজেশন, -m, আর অ্যালং এক্স অ্যাক্সিস আমরা ম্যাগনেটিক ফিল্ড H-টাকে প্লট করেছি। যদি এইটা সুপার কন্ডাক্টিং স্টেটে থাকে তাহলে এই রকম ধরনের একটা রিলেশন থাকবে। ধরো তোমার ম্যাগনেটিক ফিল্ডটা এই যে সুপার কন্ডাক্টিং স্টেটকে দেখানো হয়েছে এতদূর পর্যন্ত, H ভ্যালুটা Hc থেকে কম, তাহলে সবসময় তোমার এইটা ভ্যালুটা কত, m ইকুয়ালস টু -chi ইনটু H। এইখানে যেটা কাই কে দেখানো হয়েছে কাই ইকুয়ালস টু -1। হ্যাঁ, এখান থেকে বুঝতে পারছো অ্যালং y অ্যাক্সিস -m কে প্লট করা হয়েছে। এইখানে যে স্ট্রেট লাইনটা এর স্লোপটা হচ্ছে 145 ডিগ্রিতে আছে, কাই ইকুয়ালস টু -1। হ্যাঁ, একটা পারফেক্ট ডায়াম্যাগনেট হিসেবে বিহেভ করছে। বাট যখনই আমি এই H ভ্যালুটাকে Hc থেকে বাড়িয়ে দিলাম, দেখো এন্টার জিনিসটা কিন্তু T লেস দ্যান Tc এর জন্যই বলা হচ্ছে। টিটা তোমার ক্রিটিক্যাল টেম্পারেচারের থেকে কম,
সে মার্কারি নিয়েছো, মার্কারিটাকে 3 কেলভিন টেম্পারেচারে রেখেছো, মার্কারিকে 3 কেলভিন টেম্পারেচারে রেখেছো, তার মানে কি এটা ক্রিটিক্যাল টেম্পারেচারের নিচে আছে। এবার যদি এই এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডটাকে 0 থেকে বাড়াতে থাকো, দেখতে পাচ্ছ যে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডটা রিপেলড হচ্ছে, মানে ফ্লাক্স গুলো রিপেলড হচ্ছে, মেটেরিয়ালের মধ্য দিয়ে কোনো রকম ফ্লাক্স যাচ্ছে না, মেটেরিয়ালটা পারফেক্ট ডায়াম্যাগনেট হিসেবে বিহেভ করছে আপ টু দি ভ্যালু এইচসি। এরপর যদি এক্সটার্নাল ফিল্ডটাকে বিয়ন্ড এইচসি ভ্যারি করো, তাহলে কি হবে? তাহলে এই মার্কারিটা তার সুপার কন্ডাক্টিং প্রপার্টিটা লুজ করে যাবে, সুপার কন্ডাক্টিং প্রপার্টিটা উইল বি লস্ট অ্যাব্রাপ্টলি, এবং ইট উইল বি ট্রান্সফর্মড ইনটু দি নর্মাল স্টেটে ফিরে আসবে, আর তখন ওই জিরো রেসিস্ট্যান্স প্রপার্টিটা এক্সিবিট করবে না। এই যে তোমার চেঞ্জটা দেখতে পাচ্ছ, একটা অ্যাব্রাপ্ট চেঞ্জ, ডিসকন্টিনিউয়াস চেঞ্জ, এইটা তোমার ক্যারেক্টারিস্টিক্স অফ টাইপ 1 সুপার কন্ডাক্টর। সাধারণভাবে মেটালগুলো, পিওর মেটাল যেগুলো লাইক অ্যালুমিনিয়াম, লেড, মার্কারি, এই পিওর মেটালগুলো এইরকম টাইপ 1 সুপার কন্ডাক্টরের মধ্যে পড়ে। এই পিওর মেটালগুলো সাধারণভাবে এই প্রপার্টিটা এক্সিবিট করে। আরেকটা টাইপ যেটা বললাম, টাইপ 2 সুপার কন্ডাক্টর। টাইপ 2 সুপার কন্ডাক্টরের ক্ষেত্রে there is idea of two critical fields, unlike the type 1 superconductor where we had the idea of only one critical field. টাইপ 2 সুপারকন্ডাক্টরের ক্ষেত্রে এরকম দুটো ক্রিটিক্যাল ফিল্ড, একটা Hc1 আর আরেকটা Hc2। দেখো, যদি টেম্পারেচারটা এই ক্রিটিক্যাল টেম্পারেচারের নিচে থাকে, তাহলে এই সুপার কন্ডাক্টিং মিডিয়ামটা পারফেক্ট ডায়াম্যাগনেট হিসাবে বিহেভ করবে। যদি এক্সটার্নাল ফিল্ডটা Hc1 এর থেকে কম হয়, the superconductor will behave as a perfect diamagnet when the external field is below the first critical field Hc1। তার মানে এই জায়গাটা কিন্তু তোমার ওই টাইপ 1 সুপারকন্ডাক্টরের মতোই ফিচারটা। যদি Hটাকে Hc1 এর থেকে বাড়িয়ে দেওয়া হয়, for H greater than Hc1 magnetic flux is partially expelled. If H is increased beyond Hc1, the magnetic flux is partially expelled and the material enters a state of mixed normal and superconductivity. যখন H ভ্যালুটা Hc1 এর থেকে বাড়িয়ে দেওয়া হয়, তখন H ভ্যালুটা যদি Hc1 এর থেকে বাড়িয়ে দেওয়া হয়, তখন তোমার এটা মিক্সড নরমাল এবং সুপার কন্ডাক্টিং রিজিয়নে চলে আসে। এটা গ্রাফিক্যালি দেখাবো আমি একটু পরে। সুপার, আর যদি Hc2 এর থেকেও বড় হয়ে যায়, এক্সটার্নাল ফিল্ডটা যদি Hc2 এর থেকে বড় হয়ে যায়, তাহলে সুপার কন্ডাক্টিভিটি প্রপার্টিটা ডিসঅ্যাপিয়ার করে যাবে। ওকে, এখানে তোমার দেখো আগের মতোই -m এইটাকে y অ্যাক্সিসে প্লট করা হয়েছে, আর h-টাকে x অ্যাক্সিসে প্লট করা হয়েছে। যদি আমরা এই h-টাকে 0 থেকে, পুরো জিনিসটাই কিন্তু ক্রিটিক্যাল টেম্পারেচারের নিচেই করা হচ্ছে, হ্যাঁ, পুরো এক্সপেরিমেন্টটাই টেম্পারেচারটা ক্রিটিক্যাল টেম্পারেচারের নিচে রেখে করা হচ্ছে। যদি আমরা এই ম্যাগনেটিক ফিল্ডটাকে বাড়াতে থাকি, ম্যাগনেটিক ফিল্ডটা যখন বাড়াতে থাকছি, কি হচ্ছে তোমার অলমোস্ট এই এত দূর পর্যন্ত Hc1 পর্যন্ত এই m equals to -πh, pi equals to -1, এই কন্ডিশনটা স্যাটিসফাইড হচ্ছে। হ্যাঁ, মানে এই এত দূর ম্যাগনেটিক ফিল্ড পর্যন্ত মিডিয়ামটা সুপার কন্ডাক্টিং স্টেটেই থাকছে, মেটেরিয়ালটা সুপার কন্ডাক্টিং স্টেটেই থাকছে আপ টু দি ম্যাগনেটিক ফিল্ড Hc1। এরপরে যখন আমরা ম্যাগনেটিক ফিল্ডটা Hc1 এর থেকে বাড়িয়ে দিচ্ছি, তখন কি হচ্ছে, তখন একটা মিক্সড স্টেটে থাকে। হ্যাঁ, মানে সুপার কন্ডাক্টিং এবং নর্মাল স্টেটের একটা মিক্সড স্টেট, যেটাকে ভর্টেক্স রিজিয়ন বলা হয়। এই ভর্টেক্স রিজিয়নটা কতদূর পর্যন্ত এক্সটেন্ডেড? Hc1 থেকে আপ টু সাম ভ্যালু Hc2। যদি এক্সটার্নাল ফিল্ডটাকে আরো বাড়িয়ে দেওয়া হয়, বিয়ন্ড Hc2, কি হবে, এটা তখন নর্মাল স্টেটে চলে যাবে। হ্যাঁ, এই জায়গাটা তোমার নর্মাল স্টেটকে দেখানো হয়েছে। তাহলে এখানে এই যে রিজিয়নটা, এই রিজিয়নটা ডিস্টিংক্ট। তোমার Hc1 আর Hc2 এর মধ্যবর্তী যে রিজিয়ন, ভর্টেক্স রিজিয়নটা, সেটা একটা পার্টিকুলারিটি অফ দিস টাইপ অফ সুপারকন্ডাক্টরস। এই ফিচারটা সাধারণভাবে অ্যালয়গুলো দ্বারা এক্সিবিটেড হয়, যেমন NBTI বা YBCO, এইগুলো দ্বারা এক্সিবিটেড হয়। Whereas টাইপ 1 সুপারকন্ডাক্টর বলতে আমরা পিওর মেটাল গুলো কি বুঝে থাকি। এখানে
তোমার ওই এটাকে ডায়াগ্রামটাকে দেওয়া হয়েছে, ওখানে যেটা বলা হলো এখানে সেটাই বেসিক্যালি বলা আছে। বাট ওই টেম্পারেচারের সাথে ক্রিটিক্যাল ফিল্ডের রিলেশনটাকে বলা আছে। দেখো এইচসি টিসি এইরকম একটা সেই এই রিলেশন দ্বারা গঠন, এই যে রিলেশনটা প্যারাবোলিক রিলেশন, এইচসি ইকুয়ালস টু H0 1 মাইনাস টি বাই টিসি হোল স্কোয়ার, এরকম একটা রিজিয়ন হবে। এই রিজিয়নে যখন রয়েছে, হ্যাঁ, তখন কিন্তু মিডিয়ামটা সুপার কন্ডাক্টর, মেটেরিয়ালটা সুপার কন্ডাক্টর। বিয়ন্ড দিস রিজিয়ন এটা তখন নর্মাল স্টেটে চলে যাচ্ছে। হ্যাঁ, এটাই হচ্ছে টাইপ 1 সুপার কন্ডাক্টর। আর ডান দিকে যে ফিগারটা দেখানো হয়েছে, as you see there is two critical fields Hc1 আর Hc2। এই যে রিজিয়নটা, এইটা তোমার সুপার কন্ডাক্টিং রিজিয়নকে বোঝাচ্ছে। ইয়েলো শেডের যে রিজিয়নটা দেখতে পাচ্ছ, এই রিজিয়নটা মিক্সড স্টেট ভর্টেক্স রিজিয়নকে রিপ্রেজেন্ট করছে। আর এর বাইরে যা কিছু আছে সেটা হচ্ছে নর্মাল স্টেট। এটা পরীক্ষার জন্য একটা কমন কোয়েশ্চেন, এক্সপ্লেন হোয়াট ইউ মিন বাই টাইপ 1 এন্ড টাইপ 2 সুপার কন্ডাক্টরস। তাহলে ওই আগের স্লাইডগুলোতে এবং এই স্লাইডগুলোতে যে যে ইনফরমেশন গুলো দিলাম সেগুলো অ্যাজ ইট ইজ প্রেজেন্ট করতে হবে। ওকে, নেক্সট পেনিট্রেশন ডেপথ। লন্ডন ইকুয়েশন থেকে এই পেনিট্রেশন ডেপথটাকে করা যায়, ডিরাইভ করা যায়, কিন্তু লন্ডন ইকুয়েশনটা ঠিক পুরোটা এখানে করা নেই। আমি পরে কোনো একটা সময় বোর্ডে যখন পড়াবো সেখানে বলে দেব। পুরানো সিলেবাসে এই লন্ডন ইকুয়েশনটা ছিল না, সেই জন্য এখানে ডিটেলে দেওয়া নেই। আমি শুধুমাত্র এই পেনিট্রেশন ডেপথটাকেই বলবো। আগে আমি একটা ইনফরমেশন দিলাম যে তোমার কোন একটা ম্যাগনেটিক ফিল্ড যদি অ্যাপ্লাই করা হয় একটা বাল্ক সুপার কন্ডাক্টিং মিডিয়ামে, তাহলে এর ভিতরের দিকে কিছুটা হলেও পেনিট্রেশন থাকতে পারে। তো এই পেনিট্রেশনটা কেমন, সেই পেনিট্রেশনটা কেমন, পেনিট্রেশনটা কোন কোন জিনিসের উপরে ডিপেন্ড করে, সেটা আমরা দেখবো আর কি। এখানে একটা রিলেশন কি ইউজ করা হয়েছে দেখতে পাচ্ছ, ডেল ক্রস বি ইকুয়ালস টু মিউ নট জেএস। এইটার সাথে তোমরা পরিচিতই রয়েছে, কিন্তু এই জেএসটা সামথিং ডিফারেন্ট। এটা বেসিক্যালি সুপার কন্ডাক্টিং কারেন্ট ডেনসিটি। জেএস এইটাকে সুপার কন্ডাক্টিং কারেন্ট ডেনসিটি বলা হয়। এবার এই রিলেশনটার আমরা বোথ সাইডে কার্ল দিতে পারি। এই রিলেশনটার বোথ সাইডে যদি কার্ল নাও, বাম দিকে কি হবে ডেল ক্রস বি, ডান দিকে কি হবে মিউ নট ডেল ক্রস জেএস। এখন এইখানে আমরা ওই ভেক্টর অ্যালজেব্রার একটা বেসিক রুল অ্যাপ্লাই করতে পারি। ডেল ক্রস বি ইজ সিম্পলি ডেল অফ ডেল ডট বি মাইনাস ডেল টু বি। এই যে ডেল ডট বি এইটা কি জিরো, ডেল ডট বি এটা জিরো অলওয়েজ। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছ ডেল টু বি ইকুয়ালস টু মাইনাস মিউ নট ডেল ক্রস জেএস। এখন এই ডেল ক্রস জেএস যেটা, সেইটাকে এইরকম ভাবে রিপ্লেস করা যায়। ডেল ক্রস জেএস যেটা, সেটাকে এরকম ভাবে রিপ্লেস করা যায় মাইনাস এনএস ইন্টু ই স্কোয়ার বাই এম ইন্টু বি। এখানে যেটা জেএস বললাম এটা হচ্ছে সুপার কন্ডাক্টিং কারেন্ট ডেনসিটি, আর এখানে যেটা এনএস রয়েছে এটা একটা ডিফারেন্ট সিম্বল তোমাদের কাছে। এইটা বেসিক্যালি কুপার পেয়ার ডেনসিটি, এটাকে কুপার পেয়ার ডেনসিটি বলা হয়। আমি পরে আসবো কুপার পেয়ার বলতে কি বোঝায়। হ্যাঁ, এটা হচ্ছে কুপার পেয়ার ডেনসিটি। তো এই যে জিনিসটা একটা সার্টেন টেম্পারেচারে এইটা কনস্ট্যান্ট। হ্যাঁ, একটা সার্টেন টেম্পারেচারে সার্টেন মেটেরিয়ালের ক্ষেত্রে এইটা কনস্ট্যান্ট। এই জিনিসটাকে 1 বাই ল্যামডা স্কোয়ার দিয়ে রিপ্লেস করে দেওয়া হয়েছে। এইটাকে 1 বাই ল্যামডা স্কোয়ার দিয়ে রিপ্লেস করে দেওয়া হয়েছে, দিয়ে ইকুয়েশনটাকে রিরাইট করা হয়েছে অ্যাজ দিস। তাহলে এখান থেকে ল্যামডাটা তুমি আইডেন্টিফাই করো। ল্যামডা সমান কত, এম বাই মিউ নট এনএস ই স্কোয়ার টু দি পাওয়ার হাফ। যদি এইটার ডাইমেনশনটা আমরা দেখি, আমরা দেখবো যে এইটার ডাইমেনশনটা সেম অ্যাজ দ্যাট অফ লেন্থ। এইটার ডাইমেনশনটা লেন্থের ডাইমেনশনের সাথে সমান। উই কল দিস প্যারামিটার অ্যাজ লন্ডন পেনিট্রেশন ডেপথ। ইনফ্যাক্ট এই ইকুয়েশনটা যদি সলিউশন করা হয় তাহলে ওয়ান সলিউশন উইল বি অফ দিস ফর্ম। এখানে বি দিয়ে বলা আছে, বাট বি ইকুয়ালস টু সাম মিউ ইনটু এইচ এরকম ভাবে রিরাইট করতে পারতে। তাহলে দেখানো যেত এইচ ইকুয়ালস টু H0 ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই ল্যামডা। অর্থাৎ এই এইচটাকে যদি আমরা ওয়াই অ্যাক্সিসে, এক্সটাকে এক্স অ্যাক্সিসে প্লট করি, এরকম ধরনের একটা এক্সপোনেনশিয়াল ভেরিয়েশন পাবো। তো যে লেন্থে গিয়ে ম্যাগনেটিক ফিল্ডটা সারফেসের উপরে যা ভ্যালু তার 1 বাই ই টাইমস হয়ে যায়, সেটা কি বেসিক্যালি তোমার পেনিট্রেশন ডেপথ বলা হয়।
ধরো একটা বাল্ক সুপার কন্ডাক্টিং মেটেরিয়াল নিয়েছো, একটা বাল্ক সুপার কন্ডাক্টিং মেটেরিয়াল নিয়েছো, এই দিক বরাবর সে এক্স, এই ডাইমেনশনটাকে এক্স দিয়ে ডিনোট করছি, এইটা হচ্ছে সারফেস, এই সারফেসে ম্যাগনেটিক ফিল্ডটা সাম এইচ নট, সারফেসে ম্যাগনেটিক ফিল্ডটা সাম এইচ নট, এবার এট সাম ডেপথ ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে এইচ, তাহলে এইচ ইকুয়ালস টু এইচ নট ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই ল্যামডা। তাহলে ল্যামডাটা রিপ্রেজেন্ট করছে যে কতটা স্ট্রংলি ম্যাগনেটিক ফিল্ডটা মেটেরিয়ালের ভিতরে পেনিট্রেট করতে পারে। ল্যামডাটা যদি খুব বড় হয়, ল্যামডাটা যদি খুব বড় হয় তার মানে কি বুঝবে যে পেনিট্রেশন ডেপথটা খুব বড়, অর্থাৎ পেনিট্রেট করার যে পসিবিলিটি সেইটা খুব কম। এই নেক্সট আইসোটোপ এফেক্ট, এটাও খুব ইম্পর্টেন্ট একটা এফেক্ট। তোমার সুপার কন্ডাক্টিং যে ক্রিটিক্যাল টেম্পারেচার আমরা দেখলাম, ট্রানজিশন টেম্পারেচার, এইটা আইসোটোপ ডিপেন্ডেন্ট। হ্যাঁ, মানে সমস্ত বিভিন্ন স্পেসিসের ক্ষেত্রে বিভিন্ন রকম। মার্কারির দুটো ডিফারেন্ট আইসোটোপ যদি নিই, দুটো ডিফারেন্ট আইসোটোপের জন্য এই ট্রানজিশন টেম্পারেচারটা কিন্তু ডিফারেন্ট। TC is proportional to m to the power minus half. So larger the isotopic mass, lower is the critical transition temperature. TC টা তোমার m to the power minus half বলা হচ্ছে, কাজেই আইসোটোপিক মাসটা যদি বড় হয় ন্যাচারালি ক্রিটিক্যাল ট্রানজিশন টেম্পারেচারটা কম হবে, অর্থাৎ আরো লোয়ার টেম্পারেচারে ওই পার্টিকুলার আইসোটোপটা সুপার কন্ডাক্টিভিটি এক্সিবিট করবে। তো কতটা কম তার একটা রাফ আইডিয়া এখানে দেওয়া রয়েছে এই নিউমেরিক্যাল প্রবলেমটাতে, জাস্ট এই ফর্মুলাটা কাজে লাগিয়ে ইভ্যালুয়েট করা। Transition temperature of ordinary mercury of atomic mass 200.59 is 4.153 Kelvin. Find out the transition temperature of mercury having atomic mass 204. তার মানে তোমার একটা m দেয়া রয়েছে, একটা TC দেয়া রয়েছে, আরেকটা m দেয়া রয়েছে, করেসপন্ডিং TC-টা বের করতে হবে। এই রিলেশনটা থেকে দেখতে পাচ্ছ যে TC-টা এই আইসোটোপিক মাসের স্কয়ার রুটের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। সো TC1 বাই TC2 ইজ সিম্পলি রুট ওভার অফ m2 বাই m1। এই ফর্মুলাটাকে ইউজ করো, দেখবে ভ্যালুটা কত, 4.118। হ্যাঁ, অ্যাপারেন্টলি ডিফারেন্সটা কিন্তু খুব কম, বাট ইট ইজ দেয়ার। মানে প্রথমটার ক্ষেত্রে 4.153 কেলভিন, আর এই দ্বিতীয় যে এটা বলা আছে আইসোটোপটা, তার জন্য ভ্যালুটা হচ্ছে 4.118 কেলভিন। এই অ্যাকচুয়ালি রিলেশনটা হচ্ছে এইরকম। হ্যাঁ, মানে অ্যালয়ের ক্ষেত্রেও তো, অ্যালয়ের ক্ষেত্রে আইসোটোপের কোনো প্রশ্নই নেই, এরকম পিওর মেটালের ক্ষেত্রেই এই জিনিসটা আমরা বলতে পারি, TC প্রপোর্শনাল টু m টু দি পাওয়ার মাইনাস হাফ। অ্যাকচুয়ালি রিলেশনটা হচ্ছে TC প্রপোর্শনাল টু m টু দি পাওয়ার মাইনাস বিটা। এটা অ্যাকচুয়ালি একটা এম্পিরিক্যাল রিলেশন, যেখানে বিটা ভ্যালুটা 0.5 বা কিছু একটা ডিফারেন্ট ভ্যালু আর। তো এতক্ষণ পর্যন্ত আমরা তাহলে এই ইলেকট্রিক্যাল প্রপার্টি এবং ম্যাগনেটিক প্রপার্টি এইগুলোই ডিসকাস করলাম। হ্যাঁ, সুপার কন্ডাক্টিং স্টেটে যখন চলে যাচ্ছে কোনো একটা মেটেরিয়াল, নর্মাল স্টেট থেকে সুপার কন্ডাক্টিং স্টেটে যখন ট্রানজিশন হচ্ছে, এই সুপার কন্ডাক্টিং স্টেটে আমরা ম্যাগনেটিক প্রপার্টিজ কেমন, ম্যাগনেটিক প্রপার্টিজের চেঞ্জ কেমন সেটা দেখলাম, ইলেকট্রিক্যাল প্রপার্টিজ কেমন, ইলেকট্রিক্যাল প্রপার্টিজের চেঞ্জ কেমন দেখলাম। এরপর হচ্ছে থার্মাল প্রপার্টিজ। আমরা আগে কোয়ালিটেটিভলি ডিসকাস করেছি যে স্পেসিফিক হিট, এইটা কিন্তু একটা ভেরিয়েশনকে দেখায়। হ্যাঁ, একটা ডিফারেন্ট টাইপ অফ ভেরিয়েশনকে দেখায়, এক্সপোনেনশিয়াল কাইন্ড অফ ভেরিয়েশনকে দেখায়। সেইটা আমরা একটু এক্সপ্লেন করার চেষ্টা করব। একটা এমনি নর্মাল মেটালের কথা যদি বলো, তোমরা যখন ল্যাটিস ভাইব্রেশন পড়বে সেখানে দেখবে একটা নর্মাল মেটালের ক্ষেত্রে যে স্পেসিফিক হিট, সেইটা টেম্পারেচার ডিপেন্ডেন্সটা হচ্ছে এরকম কিছু একটা। কোন একটা নর্মাল মেটালের ক্ষেত্রে স্পেসিফিক হিটের টেম্পারেচার ডিফারেন্স এই রকম, AT প্লাস BT কিউব। ফার্স্ট যে টার্মটা, এইটা ডিউ টু দি স্পেসিফিক হিট অফ ইলেকট্রন। এই যে জিনিসটা, এটা ইলেকট্রনিক স্পেসিফিক হিট। তোমরা ফেরমি ডিরাক স্ট্যাটিস্টিক্সের অ্যাপ্লিকেশন যখন পড়ো সেখানেও পড়ে এসেছো। হ্যাঁ, যে লো টেম্পারেচারে, খুব লো টেম্পারেচারে ল্যাটিস ভাইব্রেশনের কন্ট্রিবিউশনটা ইনসিগনিফিক্যান্ট হয়ে যায়। খুব লো টেম্পারেচারে ল্যাটিস ভাইব্রেশনের কন্ট্রিবিউশনটা ইনসিগনিফিক্যান্ট হয়ে যায়। সেক্ষেত্রে তোমার এই ইলেকট্রনিক স্পেসিফিক হিট, এইটা বিকামস মোর ইম্পর্টেন্ট, ইট বিকামস মোর রেলিভেন্ট। তো এই যে দুটো টার্ম, সেটাই এখানে দেখানো হয়েছে। ফার্স্ট টার্মটা ইজ দি কন্ট্রিবিউশন অফ দি ইলেকট্রনস ইন দি মেটাল, আর সেকেন্ড টার্মটা ইজ দি কন্ট্রিবিউশন অফ
ল্যাটিস ভাইব্রেশন। তো আমি যদি খুব লো টেম্পারেচারে চলে যাই, ল্যাটিস ভাইব্রেশনটার কন্ট্রিবিউশন নেই, সিভিটা অলমোস্ট এ ইন্টু টি তার সাথে সমান। অর্থাৎ লো টেম্পারেচারে স্পেসিফিক হিটটা টেম্পারেচারের সাথে লিনিয়ারলি ভ্যারি করে। লো টেম্পারেচারে স্পেসিফিক হিটটা টেম্পারেচারের সাথে linearly vary করে। However, for superconductors, CV shows a jump at TC. Just critical temperature আমরা resistivity abrupt change দেখেছি। হ্যাঁ, ম্যাগনেটিক ফিল্ডের ম্যাগনেটিক প্রপার্টিজ গুলো যখন স্টাডি করছিলাম সেখানে একটা abrupt চেঞ্জ দেখেছি। স্পেসিফিক হিটেরও কিন্তু এরকম ধরনের একটা চেঞ্জ অবজার্ভ করা যায়। It shows a jump at T equals to TC at the critical temperature. CV falls almost exponentially as the temperature decreases below the critical temperature when the material is in the superconducting state. মেটেরিয়ালটা সুপারকন্ডাক্টিং স্টেটে রয়েছে, টেম্পারেচারটাকে যদি টিসি থেকেও নিচে নামিয়ে আনা হয় তাহলে সিভিটা অলমোস্ট এক্সপোনেনশিয়ালি ডিক্রিজ করতে থাকে। এই ভেরিয়েশনটা তোমার এখানে দেখানো হয়েছে। অ্যালং ওয়াই অ্যাক্সিস সিভি প্লট করা হয়েছে ইন আরবিটারি ইউনিট, আর অ্যালং এক্স অ্যাক্সিস টেম্পারেচারকে প্লট করা হয়েছে ইন কেলভিন। যেটা দেখছো যে এই যে ভেরিয়েশনটা, এটা তো তোমার অলমোস্ট লিনিয়ার ভেরিয়েশন না, এটা লিনিয়ার ভেরিয়েশন। এখন টেম্পারেচারটা তোমার কত, এই 5, 6, 7, 10 কেলভিন এইরকম অর্ডারের, যেখানে ল্যাটিস ভাইব্রেশনের কন্ট্রিবিউশন নেই বললেই চলে, মেনলি ইলেকট্রনিক কন্ট্রিবিউশন। এই জায়গায় স্পেসিফিক হিটটা অলমোস্ট তোমার এ ইন্টু টি এর সাথে সমান। যদি সুপারকন্ডাক্টিং স্টেটে ট্রানজিশন না হতো তাহলে এই যে ডটেড লাইন দেখানো হয়েছে এই কার্ভ এই পাথটা ফলো করতো, এরকম ভাবে স্পেসিফিক হিটটা ডিক্রিজ করতো। বাট এই যে ক্রিটিক্যাল টেম্পারেচার, সেখানে তোমার নর্মাল স্টেট থেকে সুপার কন্ডাক্টিং স্টেটে ট্রানজিশন হচ্ছে। দেখো হঠাৎ করে কি হচ্ছে, একটা জাম্প হচ্ছে না, স্পেসিফিক হিটটা হঠাৎ করে বেড়ে যাচ্ছে। এই ট্রানজিশন টেম্পারেচারে স্পেসিফিক হিটটা বেড়ে যাচ্ছে। এরপর এই সুপার কন্ডাক্টিং স্টেটে থেকে যদি আমরা টেম্পারেচারটাকে রিডিউস করতে থাকি, সুপার কন্ডাক্টিং স্টেটে থেকে যদি টেম্পারেচারটাকে রিডিউস করতে থাকি তাহলে স্পেসিফিক হিটটা অলমোস্ট এরকম ধরনের একটা এক্সপোনেনশিয়াল ভেরিয়েশন দেখায়। এটা একটা ডিস্টিংক্ট ভেরিয়েশন। এটাও পরীক্ষায় 2 নম্বরের একটা কোশ্চেন থাকে যে হাউ স্পেসিফিক হিট ভ্যারিজ ফর এ সুপারকন্ডাক্টর উইথ টেম্পারেচার বিলো দি ক্রিটিক্যাল টেম্পারেচার। তাহলে এই কথাগুলো বলবে, বলে এই গ্রাফটা দিতে হবে, ভেরিয়েশনটা কিন্তু দেখাতে হবে। নেক্সট তোমার এইটার একটা এক্সপ্লেনেশন। হ্যাঁ, এক্সপ্লেনেশনটা সিলেবাসে আলাদা করে মেনশন করা নেই, কিন্তু আমি বলেই দিই এক্সপ্লেনেশনটা, যে কেন এরকম ধরনের ভেরিয়েশন হয়, এক্সপোনেনশিয়াল বিহেভিয়ারটা কেন। This exponential behavior is basically an indication of the existence of a finite gap in the energy spectrum of electrons separating the ground state from the lowest state. একটা সুপারকন্ডাক্টিং মিডিয়ামে যে ইলেকট্রনগুলো রয়েছে গ্রাউন্ড স্টেট আর মানে গ্রাউন্ড স্টেট এবং আর একটা ঠিক তার উপরে স্টেট আর কি, সেটা কি লোয়েস্ট স্টেট বলা হচ্ছে। গ্রাউন্ড স্টেট আর লোয়েস্ট স্টেট এদের মধ্যে একটা সেপারেশন থাকে, একটা ব্যান্ড গ্যাপ থাকে। সেই ব্যান্ড গ্যাপটার জন্যই এইরকম ধরনের একটা এক্সপোনেনশিয়াল বিহেভিয়ার দেখা যায়। এইটা দেখানো যায় যে সুপারকন্ডাক্টিং স্টেটে স্পেসিফিক হিট সি অফ এসসি, হ্যাঁ মানে স্পেসিফিক হিট ইন দি সুপারকন্ডাক্টিং স্টেট টেম্পারেচারের ফাংশন কিরকম ভাবে ভ্যারি করে, সাম কনস্ট্যান্ট ইনটু এক্সপোনেনশিয়াল মাইনাস ইজি বাই 2 কেভিটি। এটা ইউনো বোলজম্যান কনস্ট্যান্ট, এটা হচ্ছে অ্যাবসলিউট টেম্পারেচার, আর এই যে ইজিটা দেখানো হয়েছে সেই ইজিটা হচ্ছে ব্যান্ড গ্যাপ। এই ব্যান্ড গ্যাপটা কিন্তু ডিফারেন্ট, আমরা পরে আসবো। এই ব্যান্ড গ্যাপটা কোনো একটা সেমিকন্ডাক্টর বা ইনসুলেটরের যে ব্যান্ড গ্যাপের আইডিয়া আমরা পেয়েছি তার মতো নয়, তার থেকে কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট। ইনফ্যাক্ট অর্ডার অফ ম্যাগনিটিউডটাও আলাদা। এখানে তোমার নর্মাল স্টেটকে দেখানো হয়েছে। কোন একটা কন্ডাক্টর যদি নর্মাল স্টেটে থাকে, ইউ নো দেয়ার ইজ নো ব্যান্ড গ্যাপ না। কোন একটা মেটালের ক্ষেত্রে মানে কন্ডাক্টিং স্টেটে যখন রয়েছে, কন্ডাক্টরের ক্ষেত্রে এরকম কোনো ব্যান্ড গ্যাপ নেই, বাট সুপার কন্ডাক্টরের ক্ষেত্রে একটা ব্যান্ড গ্যাপ দেখা যায়। এই যে জিনিসটা, এটাকে বেসিক্যালি গ্রাউন্ড স্টেট বলা হচ্ছে, আর এইটা তোমার লোয়ার একটা স্টেটকে দেখানো হয়েছে। অ্যারাউন্ড দি ফেরমি লেভেল দেয়ার ইজ অ্যান এনার্জি ব্যান্ড গ্যাপ, যার অর্ডারটা কেমন, এই ইজি ভ্যালুটা টিপিক্যালি কিরকম অর্ডারের হয়, 0.1
মিলি ইলেকট্রন ভোল্ট, স্মল এম কিন্তু, ক্যাপিটাল এম নয়, মেগা ইলেকট্রন ভোল্ট নয়, স্মল এম, এমইভি, মিলি ইলেকট্রন ভোল্ট বা 10⁻⁻⁴ ইলেকট্রন ভোল্ট, এরকম অর্ডারের হয়। তো এনার্জি ব্যান্ড গ্যাপ যেটা আমি বলছিলাম, ইন সুপারকন্ডাক্টরস ইজ এন্টায়ারলি ডিফারেন্ট, is of entirely different nature than the energy gap in case of semiconductor or in insulator. In superconductor, the energy gap is due to the electron-electron interaction. সুপারকন্ডাক্টরের ক্ষেত্রে এই এনার্জি গ্যাপটা ইলেকট্রন ইন্টারাকশন ইন ফের্মি গ্যাস, এইটার জন্য। Whereas in insulator or semiconductor, the energy gap is caused by electron lattice interaction. তোমরা পরে যখন ব্যান্ড থিওরি অফ সলিড পড়বে সেখানে এইটার একটু এক্সপোজার পাবে। কোন একটা ইনসুলেটর বা সেমিকন্ডাক্টরে যে এনার্জি ব্যান্ড গ্যাপটা থাকে সেটা বেসিক্যালি কনসিকোয়েন্স অফ ইলেকট্রন ল্যাটিস ইন্টারাকশন, আর সুপারকন্ডাক্টরে যে এনার্জি ব্যান্ড গ্যাপটার আইডিয়াটা দেওয়া হচ্ছে সেটা is the consequence of electron interaction in Fermi gas. In insulators, the gap prevents the flow of electrical current. You know, একটা ইনসুলেটরের ক্ষেত্রে তোমার কারেন্ট থাকে না, তার কারণ কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন খুব কম থাকে না বললেই চলে। কাজেই তোমার ইনসুলেটরে এরকম ধরনের কোনো ইলেকট্রিক্যাল কারেন্ট থাকে না। So energy must be added to the electrons in the valence band so that they can jump into the conduction band before some current sets up. কোন একটা ইনসুলেটিং মেটেরিয়ালে যদি কিছু কারেন্ট সেট আপ করতে হয় তাহলে তোমাকে একটা হিউজ এনার্জি দিতে হবে যাতে করে ভ্যালেন্স ব্যান্ড থেকে ইলেকট্রনগুলো কন্ডাকশন ব্যান্ডে যেতে পারে। However, in a superconductor, the current flows despite the presence of energy gap. সুপারকন্ডাক্টরে কিন্তু এই এনার্জি গ্যাপটা থাকলেও কারেন্ট ফ্লো করে। Okay, in a superconductor, the electrons in the excited state above the gap behave as normal electron. সুপারকন্ডাক্টরের ক্ষেত্রে যদি ইলেকট্রনগুলো এক্সাইটেড স্টেটে থাকে, ব্যান্ড গ্যাপের এক্সাইটেড স্টেটে থাকে, তাহলে এটা নরমাল ইলেকট্রন হিসাবে বিহেভ করবে। The electrons in a superconducting material behave as normal electrons above temperature Tc, but electrons are paired at the temperature below Tc. আমি এটা নিয়ে একটু ব্রিফলি বলবো এরপরেই, যে কোনো একটা নরমাল স্টেটে যখন আছো, মানে টেম্পারেচারটা যদি টিসি থেকে বড় হয় তাহলে তোমার ইলেকট্রনগুলো নরমাল ইলেকট্রন, হ্যাঁ। কিন্তু যখনই সুপার কন্ডাক্টিং স্টেটে চলে যাচ্ছে ইলেকট্রনগুলো কিন্তু পেয়ার হিসাবে এক্সিস্ট করে, যেগুলোকে আমরা বেসিক্যালি কুপার পেয়ার বলে থাকি। When the temperature is reduced below the critical temperature, the electrons are paired, তারা বোসন হয়ে যায়। এগুলোকে কুপার পেয়ার বলা হয়, যাদের এনার্জিটা লেস দ্যান ইএফ, ফের্মি এনার্জি থেকে কম হয়। Okay. The difference between the normal state and paired state electrons appears as the energy gap. দুটো ইলেকট্রন ধরো নর্মাল স্টেটে রয়েছে, হ্যাঁ, দুটো ইলেকট্রন, এই ধরো দুটো ইলেকট্রন এরা নর্মাল স্টেটে রয়েছে, তাহলে তাদের কম্বাইন্ড এনার্জি হচ্ছে এরকম কিছু একটা। আর যখনই দুটো ইলেকট্রন পেয়ার্ড হয়ে যাচ্ছে, এই দুটো ইলেকট্রন যখন পেয়ার্ড হয়ে যাচ্ছে তখন তাদের এনার্জিটা কিন্তু রিডিউসড হয়ে যাচ্ছে। আই রিপিট, ধরো তোমার মিডিয়ামটা নর্মাল স্টেটে রয়েছে, তার মানে ইলেকট্রনস গুলো আনপেয়ার্ড, ইলেকট্রনগুলো নর্মাল ইলেকট্রনস যেমন কন্ডাক্টরের ক্ষেত্রে হয়, সেই রকম ভাবে তোমার এই দুটো ইলেকট্রনের কম্বাইন্ড এনার্জির কথা ভাবো, হ্যাঁ, এইরকম কিছু একটা, ডিপেন্ডিং অন টেম্পারেচার দুটো ইলেকট্রনের কম্বাইন্ড এনার্জি হচ্ছে এরকম কিছু একটা। বাট হোয়েন দে ফর্ম কুপার পেয়ার, দুটো ইলেকট্রন যখন এই মেটেরিয়ালটাকে যখন ক্রিটিক্যাল টেম্পারেচারের নিচে নিয়ে আসছো, সুপার কন্ডাক্টিং স্টেটে আসছে, কুপার পেয়ার ফর্ম করছে। কুপার পেয়ার ফর্ম করলে তাদের এনার্জিটা রিডিউসড হয়ে যায়। এই যে গ্যাপটা, এই গ্যাপটাকেই আমরা বেসিক্যালি এই সুপার কন্ডাক্টিং এনার্জি গ্যাপ বলে থাকি, সুপার কন্ডাক্টিং এনার্জি ব্যান্ড গ্যাপ বলে থাকি, যার অর্ডার অফ ম্যাগনিটিউডটা কত বললাম, 0.1 milli electron volt. You remember the energy gap, band gap in a semiconductor কিরকম হয়, of the order of 1 electron volt. ইনসুলেটরের ক্ষেত্রে এটা কিরকম অর্ডারের হয়, 5, 3, 4 বা তার থেকে বড় ইলেকট্রন ভোল্ট। এখানে কিন্তু তোমার এই জিনিসটা কমপ্লিটলি ডিফারেন্ট। এটা এক্সপ্রেশনে রয়েছে, Eg is given by this, এনার্জি ব্যান্ড গ্যাপটা হচ্ছে 2b kb into tc। এই 2b এর এম্পিরিক্যাল ভ্যালু আছে, 2b একটা ডাইমেনশনলেস নাম্বার যার ভ্যালুটা হচ্ছে 3.5।
তো তাহলে এই ক্রিটিক্যাল টেম্পারেচার, মিডিয়ামের ক্রিটিক্যাল টেম্পারেচারটা যদি আমার দেওয়া থাকে, সেখান থেকে আমি বলে দিতে পারবো এই ব্যান্ড গ্যাপটা কত হবে। ফর এক্সাম্পল অ্যালুমিনিয়াম টিসি ইকুয়ালস টু 1.2 কেলভিন। তো তুমি টুবি ভ্যালু বসাও, কেবি টিসি এই ভ্যালুগুলোকে বসাও, তাহলে দেখতে পাবে ইজি ভ্যালুটা 0.36 মিলি ইলেকট্রন ভোল্ট। এটাই। হ্যাঁ, আচ্ছা, এবার একটু বিসিএস থিওরির আউটলাইন দেওয়া রয়েছে। সুপার কন্ডাক্টিভিটিটার অরিজিনটা কি, হ্যাঁ, মানে হোয়াই সাচ ডিস্টিংক্ট property observed when the temperature is reduced below some critical value TC। এইটা তোমার বিসিএস থিওরি নামেই পরিচিত আর কি। মাইক্রোস্কোপিক থিওরি ওয়াজ পুট ফরওয়ার্ডেড বাই বার্ডিন, কুপার এন্ড স্টিফার। এখানে তোমার তিনজনের দেওয়া রয়েছে। জন বার্ডিনের নাম তোমরা এতেও শুনেছো নিশ্চয়ই। আর কোনো কনটেক্সটে জন বার্ডিনের নাম শুনেছো? আমি বোধহয় আগেরবারও পড়ানোর সময় একই কথা বলেছিলাম না? সেমিস্টার 4-এ পড়ানোর সময়, অ্যানালগ ইলেকট্রনিক্স পড়ানোর সময় জন বার্ডিন নাম শুনেছো? আমি তো শুনিনি। শোনোনি? ট্রানজিস্টার ডেভেলপমেন্ট কোন কোন ফিজিসিস্ট দুবার নোবেল প্রাইজ পেয়েছেন জানো? অনলি ওয়ান ফিজিসিস্ট who have obtained Nobel Prize twice. স্যার ফিজিক্সে ফিজিক্সে দুবার নোবেল প্রাইজ। ম্যাক্স বর্ন। ম্যাক্স বর্ন দুবার পেয়েছেন? জন বার্ডিনই দুবার পেয়েছেন। John Bardeen, only one person has obtained Nobel Prize in Physics twice. জন বার্ডিন একবার পেয়েছিলেন ট্রানজিস্টার ডেভেলপমেন্টের জন্য, আর দ্বিতীয়বার হচ্ছে এই ফেমাস থিওরিটার জন্য। হ্যাঁ, বার্ডিন কুপার স্টিফার থিওরি বলা হয়, এটাকে বিসিএস থিওরি বলা হয়। In 1972 they were awarded this prize for their theory introduced in 1957. দেখো ক্যামারলিং ওনসের কাজটা কোন সময়? 1911 সালে, তাই না? সুপার কন্ডাক্টিভিটি এক্সপেরিমেন্টালি অবজার্ভ হয়েছে কোন সময়? 1911 এইরকম একটা সময়। হ্যাঁ, তার প্রপার্টি এক্সপেরিমেন্টালি স্টাডি করা হয়েছে, কিন্তু এই থিওরিটা ডেভেলপমেন্টে হিউজ টাইম লেগেছে। Almost 50 years after the discovery of Camarlin's. Okay, তো ইলেকট্রন ফোনন ইন্টারাকশন দেখো বিসিএস থিওরির কিছু আউটলাইন এখানে আছে। The fundamental postulate of this theory is that when some attractive interaction between two electrons by means of phonon exchange dominates the repulsive Coulomb interaction, then the superconducting state is formed. কি বলা হলো এখানে? একটা তোমার ফান্ডামেন্টাল পোস্টুলেট রয়েছে। পোস্টুলেটটা কি? যে তোমার দুটো ইলেকট্রনের মধ্যে ফোনন এক্সচেঞ্জের থ্রুতে একটা অ্যাট্রাকটিভ ইন্টারাকশন কাজ করে। দুটো ইলেকট্রনের মধ্যে ফোনন এক্সচেঞ্জের থ্রুতে একটা অ্যাট্রাকটিভ ইন্টারাকশন কাজ করে। যদি এই অ্যাট্রাকটিভ ইন্টারাকশনটা এই ইলেকট্রনগুলোর মধ্যে কুলম্ব ইন্টারাকশনটাকে ডমিনেট করে, অ্যাট্রাকটিভ ইন্টারাকশনটা যদি দুটো ইলেকট্রনের মধ্যে যে কুলম্ব রিপালশনটা আছে সেটাকে ডমিনেট করে, তাহলেই এই সুপার কন্ডাক্টিং স্টেটটা ফর্ম করবে। During an interaction of an electron with a positive ion of the lattice through electrostatic Coulomb force, some electron momentum get transferred. তোমার ধরো একটা মেটালের কথাই ভাবো না, একটা পিওর মেটালের কথাই ভাবো। পিওর মেটালে তো এরকম ফ্রি ইলেকট্রন রয়েছে, পিওর মেটালে ফ্রি ইলেকট্রন রয়েছে, আর ন্যাচারালি ইমমোবাইল পজিটিভ আয়নস রয়েছে। ফর এক্সাম্পল মার্কারি। হ্যাঁ, মার্কারি থেকে যখন কোন একটা ইলেকট্রন ভ্যালেন্স ব্যান্ড থেকে যখন কন্ডাকশন ব্যান্ডে চলে আসছে, ইলেকট্রনটা কি? ফ্রি ইলেকট্রন। মার্কারি অ্যাটমটা তাহলে আর মার্কারি অ্যাটম নেই, এটা কি? আয়ন হয়ে গেছে, পজিটিভ আয়ন হয়ে গেছে। ন্যাচারালি দেয়ার উইল বি সাম ইন্টারাকশন। এই ইলেকট্রনটা যখন পজিটিভ আয়নের সাথে ইন্টারঅ্যাক্ট করছে, সেই ইন্টারাকশনটা কি রকম? ইলেকট্রোস্ট্যাটিক কুলম্ব ফোর্স, ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারাকশন। তো ডিউরিং দি ইন্টারাকশন সাম মোমেন্টাম অফ দি ইলেকট্রন গেটস ট্রান্সফার্ড টু দি পজিটিভ আয়ন। ইলেকট্রনের কিছুটা মোমেন্টাম এই পজিটিভ আয়নটাতে ট্রান্সফার হচ্ছে। তাতে করে কি হবে? দিজ আয়নস সেট আপ ইলাস্টিক ওয়েভ ইন দি ল্যাটিস ডিউ টু ডিস্টরশন। তোমার ল্যাটিস স্ট্রাকচার রয়েছে, হ্যাঁ, এই আয়নগুলোর মধ্যে একটা বন্ডিং রয়েছে।
মানে ইটস লাইক এ চেন, হ্যাঁ, আয়নগুলো তোমার কি চেন ফর্মে রয়েছে। তো যখনই কোন একটা আয়নে, এইটা ধরো একটা মার্কারি আয়ন, হ্যাঁ, এইটা ধরো আরেকটা মার্কারি আয়ন, এরপরে তোমার কি আরো মার্কারি আয়ন রয়েছে। তো এইরকম ভাবে একটা চেনের কোন একটা জায়গাতে যখন একটা মোমেন্টাম ট্রান্সফার হচ্ছে, তখন কি হচ্ছে, এই যে ইলেকট্রনের কথা বলছিলাম, এটা একটা ফ্রি ইলেকট্রন। এই ফ্রি ইলেকট্রনটা যখন এই পজিটিভ আয়নের সাথে কুলম্ব ইন্টারঅ্যাকশন করছে, তখন ইলেকট্রনের মোমেন্টাম কিছুটা ট্রান্সফার হচ্ছে টু দি পজিটিভ আয়ন। তাতে করে এই এই যে তোমার এটা ল্যাটিস স্ট্রাকচারটা রয়েছে, সেখানে একটা ইলাস্টিক ওয়েভ সেট আপ হচ্ছে, একটা ইলাস্টিক ওয়েভ সেট আপ হচ্ছে, একটা ভাইব্রেশন হচ্ছে সোজা কথায়, হ্যাঁ। if another electron happens to pass through this region, ধরো এই রিজিয়নের মধ্যে দিয়ে আরো একটা ইলেকট্রন আসছে, হ্যাঁ, এই রিজিয়নের মধ্যে দিয়ে আরো একটা ইলেকট্রন আসছে এই সময়, তাহলে there will be some interaction between the two electrons, এই দুটো ইলেকট্রনের মধ্যে ইন্টারঅ্যাকশন হবে, which in its effect lowers the energy of the second electron। এই দুটো ইলেকট্রনের মধ্যে যদি এখন ইন্টারঅ্যাকশন হয়, তাতে করে তোমার সেকেন্ড ইলেকট্রন বা মানে দুটো ইলেকট্রনের যে টোটাল এনার্জি, সেইটা কিছুটা রিডিউসড হয়ে যাবে। The two electrons interact via the lattice distortion or the phonon field, resulting in the lowering of energy of the electron, which implies the force between two electrons is attractive। দুটো ইলেকট্রনের টোটাল এনার্জি যদি রিডিউসড হয়ে যায়, এনার্জি কমে গেলে সেটা কি ফোর্সের নেচারটা কেমন, অ্যাট্রাকটিভ নেচারের। তাহলে এখান থেকে আমরা যেটা বুঝতে পারলাম, দুটো ইলেকট্রনের মধ্যে যদি এরকম ফোনন এক্সচেঞ্জের থ্রুতে কোনো ইন্টারঅ্যাকশন অকার করে, তাহলে সেই ইন্টারঅ্যাকশনটা অ্যাট্রাকটিভ নেচারের। অর্থাৎ দুটো ইলেকট্রন যে শুধু সবসময় রিপেল করছে তা নয়, দে আর অলসো অ্যাট্রাক্টিং ইচ আদার। অ্যাট্রাকশনটা কখন হবে, যদি এই ইন্টারঅ্যাকশনটা মিডিয়েটেড হয় বাই দি phonon field produced due to the lattice vibration. This interaction is strongest when two electrons have equal and opposite moments and spin। এই ইলেকট্রন গুলোর যদি ইকুয়াল এবং অপোজিট মুভমেন্ট থাকে, ম্যাগনেটিক মোমেন্ট অফ কোর্স, এবং এর স্পিন এটা যদি অপোজিট হয়, তাহলে ইন্টারঅ্যাকশনটা সব থেকে স্ট্রং হয়। এই যে পেয়ারটা তৈরি হলো, এই পেয়ারটাকে আমরা কুপার পেয়ার বলে থাকি, এটাকে কুপার পেয়ার বলা হয়। এখানে জিনিসটাকে দেখানো হয়েছে, এইটা একটা তোমার পজিটিভ আয়ন, এইটা একটা পজিটিভ আয়ন, ল্যাটিস স্পেসিং ইজ অফ দি অর্ডার অফ 0.1 to 0.4 ন্যানোমিটার। এখানে তোমার কোন একটা ইলেকট্রন আসছে, যেটা তোমার এই ল্যাটিস ভাইব্রেশনটা জেনারেট করছে। এই সময় যদি অন্য কোনো আর একটা ইলেকট্রন এই রিজিয়নে আসে, তাহলে এই ল্যাটিস ভাইব্রেশনের যে তোমার এনার্জি কোয়ান্টা আমরা ফোনন বলে থাকি, সেই ফোনন দ্বারা দুটো ইলেকট্রনের ইন্টারঅ্যাকশন মিডিয়েটেড হবে, এবং এই ইন্টারঅ্যাকশনটা ইজ অ্যাট্রাকটিভ ইন নেচার। যদি এই অ্যাট্রাকশনটা তাদের মধ্যে যে কুলম্ব রিপালশন রয়েছে সেটাকে ডোমিনেট করতে পারে, তাহলে এরকম কুপার পেয়ারের ফর্মেশন হবে এবং মিডিয়ামটার মধ্যে সুপার কন্ডাক্টিভিটি এক্সিবিটেড হবে। when the temperature of the specimen is lower, যদি আমরা টেম্পারেচারটাকে কমাতে থাকি, মেটেরিয়ালের টেম্পারেচার যদি কমাতে থাকি, কি হবে, the attractive force between two electrons via phonon exceeds coulomb repulsion between them, then a weakly bound Cooper pair is formed having the binding energy of the order of 1 milli electron volt। Cooper pair এর binding energy কি রকম, 1 milli electron volt। The energy of Cooper pair is less than the energy of the pair in free state। দুটো ইলেকট্রন যদি ফ্রি স্টেটে থাকে, তাদের যে কম্বাইন্ড এনার্জি, যখন তারা কুপার পেয়ারে যাচ্ছে, তাদের এনার্জিটা কিন্তু রিডিউসড হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। The binding energy of the Cooper pair is called the energy band gap। সেটাই তোমার ওই থার্মাল প্রপার্টি স্পেসিফিক হিটটা ডিসকাস করতে গিয়ে আমি বলেছিলাম। যদি এই ফোনন এনার্জি এইচ নিউটা হচ্ছে তোমার ল্যাটিস ভাইব্রেশন ফ্রিকোয়েন্সি, ফোনন এনার্জি এইচ নিউ, এইটা যদি এই ব্যান্ড গ্যাপটাকে এক্সিড করে, তাহলে স্ট্রং অ্যাবজর্পশন অকার করবে এবং কুপার পেয়ারটা ব্রেক করে যাবে। তাহলে কুপার পেয়ারটাকে ব্রেক করার জন্য মিনিমাম এই 1 মিলি ইলেকট্রন ভোল্ট অর্ডারের এনার্জি দিতে হবে। The electrons in the Cooper pair have opposite spin, so the total spin of the pair is 0। দুটো ধরো যে কুপার পেয়ারটার কথা বলা হচ্ছে, দুটো ইলেকট্রনের যে স্পিন সেগুলো অপোজিটলি ডিরেক্টেড, কাজেই অ্যাজ এ হোল পেয়ারটার যখন আমরা স্পিন দেখছি, সেটা কি তখন 0 দেখতে পাচ্ছি। কাজেই কুপার পেয়ার কিন্তু বোসন, whereas electrons are fermions। ইলেকট্রনগুলো ফেরমিয়ন, কুপার পেয়ার আর দি bosons।
তোমরা যখন ওই এটা পড়েছো, বোস-আইনস্টাইন স্ট্যাটিস্টিক্স পড়েছো তোমরা না? বোস-আইনস্টাইন স্ট্যাটিস্টিক্স পড়েছো, সেইটা পড়ার সময় দেখেছো যে বোসন্স গুলো এক্সিবিট বোস-আইনস্টাইন কনডেনসেশন, কিন্তু ফেরমিয়ান গুলো এরকম বিইসি বোস-আইনস্টাইন কনডেনসেশন এক্সিবিট করে না। তাহলে ইন প্রিন্সিপাল আমরা ইলেকট্রনের বোস-আইনস্টাইন কনডেনসেট পাবো না, কিন্তু কুপার পেয়ারের বোস-আইনস্টাইন কনডেনসেশন পাওয়া যেতে পারে, বিকজ দে আর বোসন, এবং সেটা এক্সপেরিমেন্টাল এ চলছেও। কোনো একটা সময় 2009 বা এরকম একটা সময় উলফগ্যাং কেটারলি, একজন নোবেল লরেট আমাদের এখানে এসেছিলেন, তিনি পরেও বেশ কয়েকবার এখানে এসেছেন। ইনফ্যাক্ট সায়েন্স সিটিতে একটা বেশ ডেমনস্ট্রেটিভ একটা টক দিয়েছিলেন। আমাদের সাথেও আলাদা করে ইন্টারাকশন হয়েছিল যখন আমরা পিএইচডি করতাম। তো সেই কনটেক্সটেই জেনেছিলাম যে হি ইজ ট্রাইং টু অ্যাচিভ দি বোস-আইনস্টাইন কনডেনসেশন অফ কুপার পেয়ারস, যেটা ইন প্রিন্সিপাল পাওয়া সম্ভব। এই তো এতক্ষণ পর্যন্ত আমরা মোটামুটি একটা আইডিয়া পেয়েছি সুপার কন্ডাক্টর বলতে কি বোঝায়, সুপার কন্ডাক্টিভিটি এই প্রপার্টিটা কোন টেম্পারেচারে দেখা যায়, কোন কোন প্রপার্টিজ গুলো চেঞ্জ হয়, সুপার কন্ডাক্টিভিটির অরিজিন কি, এগুলো নিয়ে পড়লাম। এখান থেকে মোটামুটি ভাবে একটা জিনিস ক্লিয়ার যে খুব লো টেম্পারেচারই সুপার কন্ডাক্টিভিটি অ্যাচিভ করা সম্ভব। তাহলে আমরা এই যে অ্যাপ্লিকেশন গুলোর কথা বলছি, সেই অ্যাপ্লিকেশন গুলো কি সত্যি এতটা রোবাস্ট হবে যদি এরকম একটা লো টেম্পারেচার সবসময় ক্রিয়েট করে রাখতে হয়? হ্যাঁ, সে আমি ধরো মার্কারিকে সুপার কন্ডাক্টর হিসেবে যদি দেখতে চাই, তাহলে তো সবসময় একটা ক্রায়োজেনিক এনভায়রনমেন্ট 4 কেলভিন টেম্পারেচারে বা তার থেকে নিচে টেম্পারেচারে সেট করে রাখতে হবে। সেটা তো মেনটেন করা সম্ভব না, কাজে অ্যাপ্লিকেশন গুলো অ্যাপারেন্টলি মনে হয় খুব রোবাস্ট নয়। কিন্তু মানে সেই জন্যই ওভার টাইমস বিভিন্ন রকম মেটেরিয়াল করা হয়েছে, ডেভেলপ করা হয়েছে, যেগুলো রিলেটিভলি হাই টেম্পারেচারে সুপার কন্ডাক্টিভিটি এক্সিবিট করে। হ্যাঁ, সেইগুলোকেই তোমার বেসিক্যালি হাই টেম্পারেচার সুপার কন্ডাক্টর বলা হয়, HTSC, হাই টেম্পারেচার সুপার কন্ডাক্টর। এটা বেসিক্যালি একটা নিউ ক্লাস অফ সুপার কন্ডাক্টিং মেটেরিয়ালস, যাদের এই ক্রিটিক্যাল টেম্পারেচারটা রিলেটিভলি হায়ার। কতটা হায়ার তারও একটা আইডিয়া আমরা পাবো, এবং দেখবো যে ওভার টাইম কিভাবে তোমার চেঞ্জ হচ্ছে। কিছুদিন আগে হয়তো নিউজে একটা এরকম আর্টিকেল পড়েছো, আমাদের দেশেই কোনো একটা গ্রুপ, আমার এক্সাক্ট মনে পড়ছে না, খুব রিলেটিভলি অনেক হাই টেম্পারেচারে সুপার কন্ডাক্টর ডেভেলপ করেছেন। পড়েছিলে কি এরকম একটা নিউজ রিসেন্ট টাইমে, মাস 2-3 আগেকার খবর? অনেকে বিশ্বাসও করেনি। এরকম একটা নিউজ পাবলিশড হয়েছিল আর কি। তো যাই হোক, কিরকম টেম্পারেচার দেখো একটা রাফ আইডিয়া আমরা পাবো এখানে। এক্সট্রাঅর্ডিনারি সুপার কন্ডাক্টিং মিডিয়াম, ম্যাগনেটিক প্রপার্টিজ এবং এদের যে মানে অ্যাপ্লিকেশন, হ্যাঁ, সেটা কিন্তু একটা গ্রেট পোটেনশিয়াল রয়েছে। সেটাই বলা হয়েছে যে HTSC are extraordinary superconducting and magnetic properties and have great potential for wide-ranging technological applications. অর্ডিনারি মেটাল সুপার কন্ডাক্টরের ক্ষেত্রে টিসি ভ্যালুটা কিরকম অর্ডারের হয় একটা রাফ আইডিয়া পেয়েছি, 1, 2, 4, 5 কেলভিন, টিপিক্যালি 20 কেলভিনের নিচে। whereas হাই টেম্পারেচার সুপার কন্ডাক্টরের ক্ষেত্রে এই টেম্পারেচারটা তোমার 138 কেলভিন পর্যন্ত অবজার্ভ করা গেছে। হ্যাঁ, ইন দ্যাট সেন্স এটা কিন্তু খুব হাই একটা টেম্পারেচার, খুব মানে অ্যাবসলিউট ভাবে যদি দেখো টেম্পারেচারটা হাই টেম্পারেচার নয়, 138 কেলভিন খুব হাই টেম্পারেচার নয়, কিন্তু মেটালের রেসপেক্টে যদি বলো সেটা কিন্তু অনেক বড়। HTSC materials, of course they are not metal বা intermetallic compound নয়, but oxides of copper in combination with other elements. In 1983, 87, 88, materials with up to 40 Kelvin, 93 Kelvin, 125 Kelvin discovered. এখানে তোমার একটা রাফ পিকচার দেওয়া রয়েছে, পরীক্ষার দিক থেকে এটার কোনো ইম্পর্টেন্স নেই। ওভার টাইম কিভাবে HTSC ডেভেলপ হয়েছে দেখো, এই যে 2015-এ যেটা রিপোর্টেড হয়েছে তার হচ্ছে তোমার কত 100 কেলভিন ক্রিটিক্যাল টেম্পারেচার। এই যে সুপার কন্ডাক্টরটা এর ক্রিটিক্যাল টেম্পারেচার হচ্ছে 155 কেলভিন। ওভার টাইম এরকম রিলেটিভলি হায়ার টেম্পারেচারে এই সুপার কন্ডাক্টিভিটি ডেমনস্ট্রেট করা গেছে। এইগুলোই মোটামুটি ভাবে রয়েছে, বাকিটা বলার কিছু নেই। অ্যাপ্লিকেশনস, ওয়াইড রেঞ্জিং অ্যাপ্লিকেশনস, হাই ম্যাগনেটিক ফিল্ড প্রোভাইড করতে পারে,
সুপার কন্ডাক্টিং ম্যাগনেট ইউজ করা হয়, হাই ম্যাগনেটিক ফিল্ড এবং স্টেবল ম্যাগনেটিক ফিল্ড ডেভেলপ করতে পারে। এনএমআর নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্সে ইউজ করা হয়। ম্যাগনেটিক লেভিটেশন, হাই স্পিড ট্রেন চালাতে ম্যাগনেটিক লেভিটেশনের যে দরকার হয় সেখানে সুপার কন্ডাক্টিং মেটেরিয়ালের ইউজ আছে। ম্যাগনেটিক শিল্ডিং, অলরেডি আমরা বলেছি যে ডায়াম্যাগনেটিজম শো করে, কাজে এই ম্যাগনেটিক শিল্ডিং এ এটা কাজে লাগানো যায়। হাই এন্ড স্টেবল ম্যাগনেটিক ফিল্ড প্রোডাকশন, মাস স্পেক্ট্রোমিটার, পেনিং ট্র্যাপ মাস স্পেক্ট্রোমিটার, কোলাইডার এখানে কাজে লাগানো হয়। এনার্জি স্টোরেজ এন্ড ইলেকট্রিক পাওয়ার জেনারেশন, স্কুইডস, সুপার কন্ডাক্টিং কোয়ান্টাম ইন্টারফিয়ারেন্স ডিভাইসেস, জোসেফসন ডিভাইস, স্কোয়ার ল ডিটেক্টর, এরকম বিভিন্ন রকম প্রোগ্রাম এই আর কি, প্যারামেট্রিক অ্যাম্পলিফায়ার, মিক্সার, এই আর কি, এইগুলোই মেনলি অ্যাপ্লিকেশন। হ্যাঁ, সুপার কন্ডাক্টিং, কোয়ান্টাম কম্পিউটিং, অপটো ইলেকট্রনিক্স অ্যাপ্লিকেশন এটসেট্রা। বাকি এখানে তোমার ওই ইউনিভার্সিটির কোয়েশ্চেন গুলো দেওয়া রয়েছে, এইগুলো আমার আর বলার কিছু নেই, যখন পরে কোনো একটা সময় ডিসকাশন হবে সেখানে এইগুলো ডিসকাস করবো। এই আমার যেটুকু বলার ছিল সুপার কন্ডাক্টিভিটিতে সেইগুলো শেষ। হ্যাঁ, তোমাদের কিছু প্রশ্ন যদি থাকে বলো।